মনে হচ্ছে এহসান আমার থেকেও বেশি ভয় পাচ্ছে। সান্ত্বনা খুঁজে খুঁজে ওরে দিতে হবে, যেখানে সান্ত্বনা আমার প্রয়োজন। তন্ময় ভাইয়ের পেছনে মার্জি দাঁড়িয়ে ও ইশারা করছে দ্রুত মাপ চাইতাম। বয়স বেরোবে আমার। ইস, কখনোই না। ভয়ে আমি চোখ নিচেই রেখেছি। সাহস হচ্ছে না আর তাকানোর। সে রেগে নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না। তীব্রভাবে শ্বাস নিচ্ছেন আর ফেলছেন। ঘিমে শরীরের শার্ট সম্পূর্ণ ভিজে। কপালের সাইড হতে ঘাম বেয়ে আছে। স্ট্রিট লাইটের আলোয় তার ফেসে লাল আভাস। আর চোখে তাকালাম, সে এখনো ঠায় দাঁড়িয়ে। তার চোখের তীক্ষ্ণতা আমার উপর। আচমকে এসে দুবাহু চেপে ধরলেন। আকাশ ফাটিয়ে চেঁচালেন, ঘর থেকে বেরোনোর অনুমতি কে দিয়েছে তোকে? তুই কি চাস হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখতাম? কতটা স্পর্ধা বেড়েছে মেয়েটার। কিছু যদি হতে যেত। এতটা নাদান তুই এখনো কেন? কি করব তোকে দিয়ে আমি? দ্রুত কথা বলায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখমণ্ডল সম্পূর্ণ লাল হয়ে উঠছে। আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে তার কোমর জড়িয়ে ধরলাম। দ্রুত মাথাটা তার বুকেই লিয়ে দিলাম। তাকে এইভাবে দেখে আমারই ভয় করছে। অথচ জড়িয়ে ধরে নিজেই হতবাক। সত্যি এমন একটা কাজ করে ফেললাম আমি। হাত কাঁপছে। আমার বুকের তীব্র দুঃখ দুঃখ কি সে শুনতে পাচ্ছেন? তার শরীরে সে অদ্ভুত ঘ্রাণ নাকে আসছে, ম্যানলি স্মেল। তাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত সে। নিশ্চয় ঢাকা থেকে ডিরেক্ট এসেছেন আমায় খুঁজতে। তন্ময় ভাই শক্ত হয়ে আছেন। তার চেঁচামেচি চোখ বন্ধ হয়ে গিয়েছে নিমেষে। ধীর কেমন শান্ত হয়ে গেলেন। পরপরে আমার মাথা চেপে ধরলেন। শক্ত কণ্ঠে বললেন, আর কখনো যদি তার দ্বিতীয়বার না আসে, যদি আসে, সেদিনই দুপা ভেঙে বাড়িতে বসাই রাখবো, শুনেছিস? আমি তার বুকে মাথা দোলালাম। সেও দাঁড়িয়ে এক চুলো সরেননি এবং ধীরে পিঠে হাত রাখলেন। হঠাৎ চোখ গেল বাম সাইডে। মার্জি মুখ চেপে হাসছে। লজ্জা লেগে উঠল। দ্রুত সরে দাঁড়ালাম। সামনে তাকাতেই দেখলাম দ্রুত পায়ে রবিন ভাই আসছেন, সাথে বাবা আর বড় চাচ্চু। সোজা হয়ে দাঁড়ালাম। তখনই বাবা এসে বুকে আগলে নিলেন। তার গাল আমার মাথায় রাখলেন। বাবা এখনো কাঁপছেন, যেমন বড় ম্যারাথন শেষ করে এসেছেন। রবিন ভাই অসহায়ত্ব কণ্ঠে বললেন, পাগলের মতো নাচিয়েছিস ভয়ঙ্কর ভাবে। দেখ, এখনো শ্বাস নিতে পারছি না। বড় চাচ্চু বললেন, হয়েছে, মেয়েটা ক্লান্ত, বাড়ি চল। আবারও চোখের কোণে জল জমেছে। বাবা দুহাতে মুখ তুলে চোখের জল মুছিয়ে দিচ্ছেন। তার চোখ মুখ অন্ধকার। এই তো কেঁদে ফেলবেন এমন অবস্থা। সে আমাকে জড়িয়ে হাঁটা ধরলেন। কোনো প্রশ্ন বা রাগ কিছুই প্রকাশ করলেন না। গাড়িতে বাবা আমাকে নিয়ে পিছু বসলেন। বাবার বুকে মাথায় এলিয়ে দিলাম। বারবার মাথায় হাত দিচ্ছেন। বাবা হয়তো প্রচণ্ড ভয় পেয়েছেন, এখনো তীব্রভাবে শ্বাস ফেলছেন। বাড়ি ছেড়ে সত্যি বোকামি করেছি। সকলে কতটা ভয় পেয়েছেন তা তাদের চেহারায় স্পষ্ট। অবশ্য প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর আমার। চোখ বন্ধ হয়ে আসছে। বাড়ি থেকে রেগে বেরোনোটা প্রচণ্ড ভয়ঙ্কর। হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। উঠেছি বাবার ডাকে। এখনো গাড়িতে। আশেপাশে তাকালাম। বাড়ির সবাই মেন গেটের সামনে। মামারা এখনো যায়নি। সুমনাকে দেখতে মাথাটা ধরে আসলো। চোখ বুজে শ্বাস ফেললাম। বেরোতে পারিনি। তার আগে বড় মা চেঁচাচ্ছেন। আমি নামতে সে তার বুকে জড়িয়ে নিলেন। কিরে, এই ধরনের কাজ কেউ করে? হ্যাঁ, জানিস কতটা ভয় পাইয়ে দিয়েছিস। বলতে বলতে ভেতরে নিচ্ছেন। রুবি দীপ্তা আমার পাশে পাশে হাসছে। আর চোখে তাকালাম। মা কাঁদছেন। কাঁদুক, সে তার ভাইদের চিন্তা করেন। সবসময় তাদের কথা আগে ভাববেন। কষ্ট পাক সে। কথা বলবো না তার সাথে। সবসময় ভাইয়ের মেয়েকে ছাড় দিবে কেন? ভাই কষ্ট পাবে, রাখবে, সেগুলো কেন ভাববেন? আমার কষ্ট সেটার কি? সেটার মূল্য নেই। ড্রয়িং রুমে বসাতে চাইলে আমি বসলাম না। উপরে চলে যাব বললাম। মামার সামনে আসলেন। কিরে, অসভ্য হয়ে যাচ্ছিস রে? আমরা এসেছি কথা বলতেই তো, নাকি? কি হয়েছে? মিটমাট করতাম আর তুই বাড়ি ছেড়ে চলে গেলি। বলি, এত জেদ কই থেকে আসে? মা মারলে গা ছাড়তে হয় বুঝি? এগুলো কই থেকে শিখিস? বাবা শক্ত হয়ে আছেন। আচমকা আমাকে টেনে বললেন, উপরে যা। যেতে পারেনি। মামি বাম হাত চেপে ধরলেন। আদুরে স্বরে বললেন, এমন অল্প ঘটনায় মাথা গরম করলে হয়? আজ বাদে কাল পরের বাড়ি যাবি। তখন তো এরকম কম মাথা গরম করলে শাশুড়ি ঘর ছাড়া করবে। আয় বস। তোর জন্য চিন্তায় কেউ বাড়ি ফিরতে পারিনি এখনো। বসলাম না, ঠায়ে দাঁড়িয়ে রইলাম। ঘাটতারা ভাবলে ভাবুক। তাও এই মেয়েকে আমি একদমই বরদাস্ত করব না, একদমই না। ফরফরে রুমে চলে এলাম। এদের দেখতেও ইচ্ছে হচ্ছে না একদম। ঘর আটকে বসে রইলাম। ফ্রেশ হয়ে মাত্র বেরিয়েছি, তখনই দরজায় নখ। আওয়াজ দিলাম, কে? আমি। দীপ্তর কণ্ঠ। খুললাম। শুধু দীপ্ত না, সাথে রুবি আফুও। কি সাহস রে তোর? ভাববা, ভয় পাইয়ে দিয়েছিস আমাদের। কি মারাত্মক থমথমে পরিবেশ ছিল বাড়িতে।
তা যদি দেখতিস। কথা বললাম না। রুবি আপু গাল ছুঁয়ে দিলেন। গালে মেরেছিল চাচি? দীপ্ত হাত টেনে বিছানায় বসালো। চিন্তা করিও না, আর কখনো চাচি হাত তুলবে না তোমার উপর। আজ ছোট চাচু সেই রেগেছেন। চাচিকে সোজা সাপটা বলেছেন বাইরের পরিবারের দফরদারি করতে চাইলে লাগেজ নিয়ে চলে যেতে। আরও বলেছেন আমার মেয়ের গায়ে আর কখনো হাত তুলবে না। সেই এক্সাইটমেন্ট বস। রুবি আপু দীপ্তের মাথায় টোকা মারলেন। তুই চুপ কর। দীপ্তর মাথা দুলালো। আরে মোস্ট ইম্পর্টেন্ট নিয়োজিত দেওয়া হলো না। আর চোখে দীপ্তের দিক তাকালাম। ও সোজা হয়ে দাঁড়ালো, হাত উঁচু করে অ্যাক্টিং করতে লাগলো। লিসেন, তুমি ওর কি হও? আই ডোন্ট কেয়ার। পার্দার যদি আর কখনো শুনো তুমি ওর ব্যাপারে নেগেটিভিটি ছড়িয়েছো, বিলিভ নি তোমাকে নিজ হাতে হাজতে ভরে আসবো। যত সব ডিসগাস্টিং পিপলস। আমি হতবাক হয়ে গেলাম। এটা নিশ্চয়ই তন্ময় ভাই। সেই এভাবেই কথা বলেন রাখলে। কখন বলেছেন এগুলো? দীপ্ত হাসছে। তুমি উপরে ওঠার কিছুক্ষণ পরে। ইস, যদি সুমন আপুর চেহারাটা দেখতে। রুবি আপু হাত টানতে লাগলেন আমার। চল খাবি, বড় মা ডাকছে। যাব না। চল চল, না হলে তন্ময় তোকেও ছাড়বে না। সেইভাবেই প্রচন্ড রেগে। তাও বসে রইলাম। মা হয়তো আমার ওপর রেগে এখন দেখলে সব জানবেন। আর এখন কোনো কথা শুনতে প্রস্তুত নই আমি। ওদের দুজনকে জোরপূর্বক বের করলাম, তারপর বিছানায় লাফ মারলাম। আপাতত একটা ঘুম প্রয়োজন। হঠাৎ তন্ময় ভাইয়ের কণ্ঠে লাফ মেরে বসলাম। সে হয়তো দরজার সামনে দাঁড়িয়ে ডাকছেন আমায়। অরু। দ্রুত জবাব দিলাম, জি আসছে। শরীর থেকে চাদর সরিয়ে উঠে দাঁড়ালাম। ওড়না খুঁজে বুকে জড়িয়ে দ্রুত বেরালাম। জি। খেতে আয়। এ নিয়ে বললাম, খিদে নেই, খাবো না। থাপ্পড় খাবি? দ্রুত হাঁট। অসহায় আমি, একদম কপালে সুখ নেই। নিচে নেমে চুপচাপ টেবিলে বসলাম। লজ্জা করছে। সবাই খুবই রেগে আছে আমার উপর। হয়তো এত বড় কাণ্ড করলাম। এখন প্রচন্ড অপ্রস্তুত হয়ে আছি। বড় মা পেছন হতে গাল টানলেন। এবার ছাড় পাচ্ছিস? এরপর এমন কাজ করলে খবর আছে কিন্তু। ছোট চাচির দমকে দিলেন আমায়। তুই ছোট, যদি কিছু হতো? বোকামে, কতটা টেনশনে রেখেছিস আইডিয়া আছে? আইডিয়া থাকবি কিভাবে? মাথায় আবর্জনা দিয়ে ভরা। রবিন ভাইয়ের কথায় তাকে বেঞ্চি দিলাম। কি জিজ্ঞাসু আসছে। নিজে কতবার রেগে বাড়ি ছাড়লো, আমাকে বাসন দিচ্ছে। বাহ, কাকে বেঞ্চি দিচ্ছিস? আমি তোর বড়। রুবি আপু ঠেস মারলেন। কি আমার বড়? সকলেই হাসছেন আর কথা বলছেন। ভুলেই গেলাম আজকের বড় ড্রামার কথা। হঠাৎ বড় চাচ্ছু বললেন, রুবির জন্য প্রস্তাব এসেছে। নিমিষে থমথম হয়ে গেল পরিবেশ। শুধু তন্ময় ভাইয়ের অনুভূতি হীনকণ্ঠ। আমার এক বন্ধু রুবিকে পছন্দ করে, রুবিও পছন্দ করে। ছেলেদের অবস্থা ভালো, তুমি বললে ওর পরিবার নিয়ে আসবে। কি সাহস! একদম সোজা বলে দিল। এদিকে রুবি আপু খাবার রেখে দৌড়। বাকি সবাই তন্ময় ভাইয়ের দিকে তাকিয়ে। যিনি আপাতত খাচ্ছেন মাথা নিচু করে, কোথাও তাকাচ্ছেন না। তার কি কোনো হেলদোল নেই? সে যে রুবি আপুর সম্পর্ক পাশ করে দিল। সকলেই বেশ অপ্রস্তুত। বড় চাচ্চু বললেন, কোন বাড়ির ছেলে? এদিকেই থাকে তো? হ্যাঁ। একটু এক্সপ্লেন কর তন্ময়, তারা আসলে জেনে নিও। আজিব, তুমি একটু খুলে বলবে না পরিবার সম্পর্কে? রুবিকে জিজ্ঞেস করো। ব্যাস। আর চোখে দেখলাম রুবি আপু পুষছেন। এই যে দরজার পেছনে দাঁড়িয়ে। এবার সেই দ্রুত উপরে চলে গেলেন। তন্ময় ভাইটা কি দিয়ে তৈরি? এর দিয়ে কোনো ভরসা নেই, একদম ফাঁসিয়ে দিবে নগদে। বড় চাচু শ্বাস ফেললেন। তাহলে আসতে বলিও। তন্ময় ভাই মাথা নাড়ালেন, তারপর উঠে চলে যাচ্ছিলেন। তখনই বড় মা রান্নাঘর থেকে চেঁচাতে চেঁচাতে আসছেন। তুই খেলি কি? এই খাওয়া হয়ে গেল? সে টেবিল হতে পানির গ্লাস নিয়ে বড় মার হাতে ধরিয়ে দিলেন। পানি খাও। এবং দ্রুত পায়ে চলে গেলেন। বড় মা আবারও চেঁচাতে চেঁচাতে রান্নাঘরে যাচ্ছেন। হ্যাঁ, আমার মাথা তো গরম। আমি ভাবছি। চাচ্চুরা বাবা সকলেই পারমিশন দিয়ে দিলেন। এত সোজা? এই তন্ময় ভাই কি বাড়ির? বাবা! এক কথায় সবাই চুপ করে মেনে নিল। একেই না বলে পাওয়ার। দি গ্রেট তন্ময় শয়তানের পাওয়ার। আমার মতো ভালো মানুষের দামই নেই বাড়িতে। রাজত্ব থাকে শয়তানদের। ড্রয়িং রুম সকলে বসে। রুবি আপুকে বড় চাচুর পাশে বসানো হয়েছে। তার চেহারার দিক তাকানো যাচ্ছে না। মনে হচ্ছে কেউ ভীষণভাবে তাকে বকেছে বা বকবে। বড় চাচু আদুরে হাতে রুবি আপুর মাথায় স্পর্শ করলেন। শান্ত স্বরে প্রশ্ন করলেন, তোমার কি ছেলেকে পছন্দ? রুবি আপু চুপ। ছোট চাচু ধমক দিলেন, কথা বলছিস না কেন? ভাইয়া প্রশ্ন করছে। বড় চাচু ছোট চাচুকে চোখ রাঙালেন। তোমাকে বাম হাত ঢুকাতে ভুলিনি।
বলেছি না বাচ্চাদের সাথে চেঁচামেচি করে কথা বলতে না। ছোট চাচ্চু চুপ হয়ে গেলেন। আমি মুখ চেপে ধরলাম। হাসি পাচ্ছ পছন্দে? এখনো আমার বাবা আর ছোট চাচ্চু বড় চাচ্চুকে ভাগের মতো ভয় পান। মুখের উপর কখনো কথা বলেনি। আমাদের দাদা মারা যান অল্প বয়সে, আর দাদি তো তারও আগে। তো বলা যায় তাদের বড় চাচ্চু নিজ হাতে মানুষ করেছেন, বিয়ে দিয়েছেন। রুবি আপু ধীরে জবাব দিল, জি চাচ্চু। তুমি কি শিওর? জি। তাহলে কথা কি আগাবো? রুবি আপু লজ্জা পেলেন। চাচ্চু হাসছেন। বাহ, আমাদের মেয়ে বড় হয়ে গেছে। তারপর তন্ময় ভাইকে বললেন, কথা বলেছিলে? তন্ময় ভাই ওপর পাশের সোফায় বসে চা খাচ্ছেন। কাল বিকালে আসবে। তাহলে তুমি কাল ঢাকা যেও না, বাড়িতে থেকো। আমি থেকে কি করতাম? বড় চাচ্চু হাসলেন। বোনকে দেখতে আসবে, আর তুমি বলছো থেকে কি করবা? এবার শব্দ করে হাসতে হাসতে বললেন, ওরকে দেখতে আসলেও এটা বলবা নাকি? আমি প্রচন্ড লজ্জা পেলাম। রবিন ভাইয়ের পিছু লুকালাম। তন্ময় ভাই এবার চায়ের কাপ টেবিলে রাখলেন। মজা করছে আমার সাথে? মজা কেন? উরুকে তো বিয়ে দিতে হবে, তাই না? আর প্রপোজালও অনেক আসছে। বড় মেয়ে বড় হয়েছে। তন্ময় ভাই উঠতে নিচ্ছিলেন। বড় চাচ্চু হেসে আবারও বললেন, জবাব দিবে না? কি শুনতে চাচ্ছ এক্স্যাক্টলি? তুমি জানো আমরা কি শুনতে চাচ্ছি। তুমি থাকতে আমার বলতে হবে কেন? বিয়েটা দিয়ে দাও ওর সাথে আমার। বোমা ফাটিয়ে তন্ময় ভাই চলে গেলেন। বড় চাচ্চু হাসছেন। আমি দ্রুত সাইড কেটে চলে এলাম। সকলেই আপাতত এই বিষয়ে কথা বলছেন। কিভাবে বলে দিলেন? লোকটা কি আদৌ আমাদের মতো রক্তে তৈরি মানুষ? এদিকে রুবি আপুর নাচ কে দেখে কামরায় ঢুকে তার আধুনিক নাচ, সেই নাচে আমাকে নিয়েও ধরল। বারবার বলছে ওরু উফ, সবাই মেনে নিল। এই তন্ময় তো আমার খুশির জিন বেরোলো। আর দীপ্তকে তো কোলেই নিয়ে ফেললো। নামাও আমাকে। কি লজ্জাজনক। আমার কি বয়স আছে এখনো কোলে ছড়া? রুবি আপু হাসছেন। আমার খুশিতে তোরাও নাচবি? নাচবো? আগে নামাও। দীপ্তকে নামিয়ে দিতেই ও চোখ গরম দেখিয়ে চলে যাচ্ছে, আর ধীরে ধীরে কি যেন বলছে। সেদিকে খেয়াল নেই রুবি আপুর। তিনি দিব্যি নাচতে ব্যস্ত। হঠাৎ রবিন ভাই আসলো। সে আসতে রুবি আপু নাচা বন্ধ করে দিল। বাহ, এত সুখ! ওই তোর কমন সেন্স নেই? দেখছিলিস মেয়েরা ঘরে মেয়েদের দেখছি না? বোনের নামে গরুর মাংস তৈরি 2 গরুকে দেখছি। আমি অবাক চোখে তাকালাম। এটা বলতে পারলো? আমি কি বলবো? তার আগে রুবি আপু রবিন ভাইয়ের চুল টেনে ধরলেন। শুরু হলো দ্বিতীয় যুদ্ধ। এদের লেগেই থাকে। আর আমার লাগে তন্ময় ভাইয়ের সাথে। অবশ্য এমন চুল টানাটানি না, খোঁচা মেরে কথা বলা, সেটাও তন্ময় ভাই মারেন। আমি তো তার সাথে কথা বলতেই পারি না। আমি 100 কথা বলবো, অথচ সে এক সেন্টেন্স বলে আমাকে কাঁদিয়ে চলে যাবে। ভাবতেই হাসতে লাগলাম। রবিন ভাইয়ের কণ্ঠে, ইব্রাহিমের মতো শিক্ষিত ভদ্র ছেলে তোর পছন্দ করলো? আস্তাগফিরুল্লাহ। এই ছেলে চোখে কি পড়েছে? আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের নাম্বার আছে না? দাঁড়া। এগুলা সব টাইম পেস। কল দিলে কিছু আসবে যাবে না। রবিন ভাইয়ের সাথে না পেরে রুবি আপু বিচার দিতে চলে গেল। রবিন ভাই যেতে যেতে বলল, তন্ময় ডেকেছে তোকে? এখন? এখন? এত রাত্রে? আমার ধরেছে ঘুম, মারাত্মক ধরনের। কই সে? ছাদে উঠলাম। রাতের আকাশ চমৎকার দেখাচ্ছে। তারাদের মেলায় একদম পরিপূর্ণ। সেই পরিষ্কার চমৎকার আকাশের নিচে একজন চমৎকার যুবক দাঁড়িয়ে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কথা বলছেন আর এদিক সেদিক হাঁটছেন। কথা হচ্ছে এমন। হ্যাঁ, দ্যাটস ওকে, গুড, ইউ আর ডুইং ওয়েল। ওয়াও, ইজ ইট ট্রু? আচ্ছা, কথা বলতেই জানেন না লোকটা। অবশ্য আমার সাথে তো এটুকুও বলেন না। যাও বলেন সেটুকু হলো ধমক। সেদিন রাত্রে কত কিউট ছিলেন, একদম কিউট তন্ময়। অমন থাকলে কি হইস? তাকে আর কখনো কি সেইভাবে দেখতে পাবো? আমার ড্রাঙ্ক হয়ে থাক। যাক যাক যাক। তন্ময় ভাই ফোন রাখতে আমার দিক ফিরলেন, ইশারা করলেন তার দিক যেতে। আমি ধীরে এগোলাম। বুকে এই রোগ কি কখনো যাবে না? তার কাছে যাওয়াটা এখন একটা অসুখ মনে হয়, সেটার মেডিসিন নেই। সে আমার চুল পেঁচিয়ে ধরলেন। চুল ছাড়া কেন? নিচু স্বরে জবাব দিলাম, খুলে গিয়েছে। এবার একটু শক্ত করে ধরলেন। কানের কাছে মুখ এনে বললেন, বিয়ে করবি তো আমায়? এমন প্রশ্নে কি জবাব দিবে? সত্যি কি এমন প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত? আর নিশ্চয়ই তার প্রতি আমার অনুভূতি রয়েছে, যার নাম আদৌ আমি খুঁজিনি। সে হঠাৎ এক নতুন পৃথিবী আমার সামনে তুলেছেন, যার অস্তিত্ব সে
ছিল একদমই জানতাম না, না জেনে সেই পৃথিবী ভ্রমণ শুরু করেছি। ভ্রমণ আর শেষ না হোক, একদম শেষ না হোক। একটু ধীর কণ্ঠে বললাম, যদি না বলি। বলেও আমি ডুব গেলাম, থাপ্পড় না মারলেই হচ্ছে। সে দ্রুত ব্রু স্কুল, আচ্ছা দেখি, না বলে দেখো। অবশ্যই আমি না করতে পারবো, আমার ডিসিশন, অবশ্যই। আম ওয়েটিং। সে সত্যি অপেক্ষা করছে না শোনার জন্য। আমি চেষ্টা করলাম, কিন্তু নাটা মুখে আসছেই না। হার চোখে অন্যদিকে তাকালাম। এবার তাকিয়ে থাকলে হচ্ছে না, এটা কেমন কথা? না তো আমার মুখের উপর বলতে হবে, চোখে চোখ রেখে। কাম ওয়ান, ইউ ক্যান ডু ইট। গোমরা মুখে বললাম, না শোনার জন্য এমন উতলা হলেন কেন? সে হাসলেন, কারণ তুই পারবি না। এত আত্মবিশ্বাস ভালো না। ব্যঙ্গে দেখা আত্মবিশ্বাস। মাথা নিচু করে রইলাম, আমি তো সত্যিই পারবো না। সে আমার গাল টেনে ধরলেন, তারপর ধীরে আমার নিচ্ছুপ ঠোঁটে তার আঙ্গুল ছোঁয়ালেন। জবাব দিয়ে সামনে আসবি আমার। চুল ছাড়লেন এবং কাঁপতে থাকা আমাকে রেখে চলে গেলেন। কি ধরনের শয়তান এটা, জবাবের জন্য লাফাচ্ছে। সে কি আমাকে প্রপোজ করেছে? সে যে জবাব দিব? আজীব, সকলের সামনে বলেছেন বিয়ের কথা, আর আমাকে বিয়ে করবি? এটাই তার প্রপোজ? আমাকে পছন্দ করেন নাকি ভালোবাসেন সেটা তো বলেননি। আমিও কিচ্ছু জবাব দিব না, যাবো না সামনে। বাড়িতে আজ ভিন্ন আমেজ। সকলে এদিক সেদিক ছোটাছুটি করছে, কেউ ঘর পরিষ্কারের কাজে, তো কেউ রান্নাঘরে। ছোট চাচি সবকিছু পরিবর্তন করছেন, চাদর পর্দা আরো হাবি যাবি। বড় মা রান্নাঘরে, মা কাটাকুটি করছেন। রুবি আপু ঘুম থেকে উঠে রূপচর্চা অত্যন্ত ব্যস্ত। দীপ্ত ড্রয়িং রুমে টিভি দেখছে, আমিও সেখানে গেলাম। আলগোছে পা তুলে বসে পড়লাম। কোলে বালিশ চেপে দীপ্তকে হুকুম দিলাম, যা আইসক্রিমের বক্স নিয়ে আয় ফ্রিজ থেকে। ও ব্রু কুচকাল, আইসক্রিম ফ্রিজে? পরশুনা শেষ হয়ে গেল। আশপাশ তাকিয়ে বললাম, তন্ময় ভাইকে দেখেছিস রাত্রে আনতে? দীপ্ত দূরে গেল, সাথে স্বামী স্যার বক্স আনলো। দুজন বেশ খাচ্ছি আর মুভি দেখছিলাম। মাহেশ বাবুর বারাত চলছে। আহা, যখন প্লেন থেকে নামার সিনটা আসে, আমার মনের দরজা সব দিক দিয়ে খুলে যায়। তারপরে রিয়াকশনগুলোর কথা আর কি বা বলবো, লাজবাব, একদম লাজবাব। আর চোখে দেখলাম চাচ্চুরা আব্বু, রবিন ভাইয়া, তন্ময় ভাই আসছেন। চাচ্চু আব্বু নিজেদের রুমে চলে গেলেও তন্ময় ভাই গেলেন না। সে অপোজিট সোফায় পা তুলে বসলেন, ফোনে কি যেন টেপাচ্ছেন। অথচ সে আশায় এখন আমার আর মহেশবাবুর ধামাক্কা এন্ট্রিতে মন নেই। আর চোখে তাকে দেখতে ব্যস্ত। কিছুতেই পছন্দের মুভিতে আর মন বসাতে পারলাম না, এটা কোনো কথা? একসময় আমার চোখে তাকানো হাতে নাতে দূরে ফেললেন সে। আমি দ্রুত টিভির দিক ফিরলাম, লজ্জায় মুখ গরম হয়ে দীপ্তি বলল, মুভি দেখবে নাকি তন্ময় ভাইকে টিভির সামনে আনবো? এবার লজ্জায় বোবা বনে গেলাম। মায়ের ইজ্জত আর রাখলো না এই ছেলে। তন্ময় ভাই বাঁকা হাসলেন, তারপর উঠে চলে গেলেন। কিছুক্ষণ ঠাই বসে রইলাম, তারপর বালিশ দিয়ে দীপ্তকে মারলাম। কাঁদো কাঁদো সরে বললাম, ফাজিল, দাঁড়া, শাসিকে বিচার দিব। তুমি করলে দোষ নেই, আমি বললে দোষ। কি বেদ্যপ হয়েছে ছেলেটা। চোখ মুখ অন্ধকার করে বসে রইলাম। আর তাকাবা না এই তন্ময়ের দিক, জাহান্নামে যাক। আর তাকাবা না, একদম না। গোসল শেষ করে বিছানায় বসলাম। আজ তন্ময় ভাইয়ের দেওয়া কামিজের মাঝে একটা পড়েছি, খুবই সুন্দর, আর আমাকে মানিয়েছিও। আয়নার সামনে কতক্ষণ দুললাম, ভাবলাম একটা ছবি তোলা যাক। না, ছবি তুলে কি হবে, দূর। ফোন রেখে রুমের বাহিরেও উকি দিলাম, কেউ নেই। কিছুটা এগোলাম। হ্যাঁ, তন্ময় ভাই রুমে কি করছে? নিশ্চয়ই গোসলে ঢুকেছে। আর চোখে আশেপাশে তাকিয়ে তার রুমে উকি দিলাম, হয়তো দাঁড়িয়ে গোসল করে ফেলেছে। চুল মুছতে তাহলে তখনই পেছন থেকে কেউ আমার ঘাড়ে টোকা দিল। ভয় নিয়ে পেছনে ফিরলাম। দীপ্ত, এই বেয়াদব ছেলে। বুকে ফুঁক দিলাম, এখনই আমার জান উড়ে যাচ্ছিল, গলা শুকিয়ে আসছে। হঠাৎ দীপ্ত ধাক্কা দিল ভেতরের দিক। পরপরই চেঁচাতে লাগলো, অরু আপু, তুমি উকি দিয়ে কি দেখছিলে? দৌড় দেওয়ারও রাস্তা নেই। তন্ময় ভাই এগিয়ে আসলেন। আমি আমতা আমতা করে বললাম, উকি ঝুঁকি দিচ্ছিলাম না, ভাইয়া আছে নাকি দেখছিলাম। আসলে ফোনে প্রবলেম দিচ্ছিল। তন্ময় ভাই আমার দিক তাকিয়ে কিছুক্ষণ মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, হয়তো বিশ্বাস করেছেন আমার কথা। বললেন, ফোনটা নিয়ে আয়। দীপ্ত হাসছে, মিথ্যে বলছে। শয়তান ছেলের জন্য শান্তি নেই বাড়িতে। দ্রুত সেখান হতে চলে এলাম। এটাকে প্যাকেট করে পানিতে চুবাতে হবে। আমাকেও ছাড়ছে না। কতবার লজ্জাকর পরিস্থিতিতে ফেললো। কি ভাবছেন সে
আমি আর বেরোলাম না। কি বেরোবো, ফোন তো ঠিক আছে, আমাকে দেখলেই ফোন দেখতে চাইবেন। তখন ইব্রাহিম ভাইয়ের পরিবার আসলো বিকেল দিকে, মোট 6 জন। ইব্রাহিম ভাইয়ের বাবা মা, ছোট ভাই, মামা আর মামার মেয়ে। তার ছোট ভাই আর মামার মেয়ে আমাদের বয়সী। মিনিটে আমার সাথে মিশে গেল। ব্যবহার মারাত্মক চমৎকার, কথা বলার ভঙ্গি খুবই সুন্দর। আর ছোট ভাইটার নাম হচ্ছে মাহিম, আর মামার মেয়ের নাম রাইসা। রাইসা অনেকটা চাইল্ডিশ, কথাতে বোঝা যাচ্ছে। আর মাহিম খুবই ম্যাচুয়ার্ড, শান্ত কণ্ঠ আর বড্ড মিশুক। রাইসা দীপ্তকে বেশ পছন্দ করলো, জাকড়া চুলগুলো দেখিয়ে বলল, কি কিউট দেখাচ্ছে, তাই না? মাহিমের জবাব, ছেলেদের কিউট বলতে হয় না, ও বাচ্চা এখনো। কিসের বাচ্চা? তুই না বাচ্চা? আবার এলো, তাহলে কি সব পরিবারে কাজিনদের ঝগড়া লেগেই থাকে, কোথাও শান্তি নেই? রাইসা, মাহিম ওদের নিয়ে এলাম উপরে। রুবি আপু ওদের দেখে হাসলেন। বিছানায় বসিয়ে এসে আমার সাথে দাঁড়ালেন। রাইসা টিকটিকিয়ে হাসছে। আস্তে ইব্রাহিম ভাই ঘেরি গামছে। সুন্দর লাগছে ভাবিকে। রুবি আপু লজ্জা পেলেন, যা বলে সে অন্যদিকে ফিরে গেলেন। আমি হাসলাম। আসলে এই অনুভূতি খুব সুন্দর, অদ্ভুত সুন্দর। ইব্রাহিম ভাইয়া গেলেন রাত 10টার দিক। তাদের আর আমাদের বাড়ির গুরুজনদের রিয়েকশনে বোঝা যাচ্ছে তারা মেনেছেন, কিন্তু এখনো সঠিক জানা নেই। আমি তো ছিলাম না নিচে, যাও একবার শোনার জন্য নিচে গেছিলাম। তন্ময় ভাই দুমকে পাঠিয়ে দিলেন। রুবি আপু বিছানায় বসে, হ্যাঁ নাকি না কিছু বলেছে? আমি বললাম, না কেন বলবে, আমার ভয় হচ্ছে। তন্ময় কই? আমি জানি। আপু নিজেই তন্ময় ভাইকে কল লাগালেন, তাকে বললেন উপরে আসতে। সে আসলেন খানিকক্ষণ পর। রুবি আপু অস্থির কণ্ঠে প্রশ্ন করলেন, কি কথা হলো, কি হবে? উফ তন্ময়। সে হাসলেন হালকা। রুবি আপুর মাথায় হাত ছোঁয়ালেন, এত তাড়া চলে যাওয়ার? ব্যাস। রুবি আপু মন খারাপ হয়ে গেল। তন্ময় ভাই বললেন, কিছুদিনের মাঝে বিয়ের ডেট ফিক্সড করবে। দীপ্ত তো লাফাতে শুরু করছে, এই বিয়ে খাবো, ওয়াও, তাহলে আমাদের বাড়িতে খুব জলদি রূপান্তরিত হচ্ছে। তন্ময় ভাই আজ 6 দিন যাবৎ বাড়ি নেই। সেই যে গিয়েছেন আর আসার নামগন্ধ নেই লোকটার। অবশ্য কল দিয়েছেন প্রায় প্রতিদিন। তাতে কি কল আর সম্মুখীন হওয়া কি এক হলো? একদম না। কলে তো শুধু তার মেনলি বয়স শোনা যায়, তার সে মারাত্মক মায়াবী হ্যান্ডসাম ফেস তো দেখাই যায় না। এবার ফিরলে অবশ্যই আমি আমার জবাব দিব তাকে। জবাব হবে হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে বড় হাসি উপহার দিয়ে বলবো, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে রাজি, এক পায়ে রাজি। যখন বলবেন তখনই বিয়ে করে ফেলবো, কিন্তু তার আগে আমাকে প্রপোজ করতে হবে। নিজের মুখে বলতে হবে যে, ওরু আমি তোমায় ভালোবাসি আর সারা জীবন একসাথে থাকতে চাই। বেশ, তাহলেই হবে। সকলেই তার হবু বউকে প্রপোজ করে, তাকেও করতে হবে, আলবাত করতে হবে। না করলে বিয়েও ঝুলে থাকবে। কি লোক, এখনো বলেনি নিজের মনের কথা। বিয়ে করবি, পছন্দ করিস আমি, এগুলো প্রপোজ? একদমই রোমাঞ্চকর না লোকটা। সে কি শাহরুখ খানের ফিল্ম কখনো দেখেননি? শাহরুখ খানের তুখার রোমান্টিক ডায়ালগগুলো কি শোনেননি? দবদবে আকাশের নিচে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দেবে আর আমাকে ইশারা করবে তার বাহুতে জায়গা করে নিতে। তা না, যত সব চুল টানাটানি। কত চুল ছেড়েছে তা তো ভাদই দিলাম। এখন কি আমি তাকে রোমান্স শেখাবো? এতটাই চরিত্রহীন নাকি আমি? হ্যাঁ, হব চরিত্রহীন তার জন্য। এবার আসুক, প্রপোজ না করলে কথা নেই। ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড আছে, কি সুন্দর কাপড় পরা, অথচ আমার কি আছে তাও শিওর জানি না। কিভাবে বলবো আমার বয়ফ্রেন্ড আছে? সে তো তেমন কিছুই বলেনি, একদম ডিরেক্ট প্রেম ছাড়া জীবনের মানে আছে? হ্যাঁ, প্রথম ভালো লাগা, তারপর চুটিয়ে প্রেম, তারপর না বিয়ে। আর আমার সাথে কি হলো? যাকে ভাবতাম পৃথিবীর সবচেয়ে বড় জাহিল, শেষে তারই প্রেমে পড়লাম। এখন তো ভালোবেসে ফেলেছি। এই যে রাত্রি ঘুমাতে পারি না, তার চেহারা 1000বার চোখ বন্ধ করে দেখে ফেলি। কলেজের ক্লাসে মন বসে না, শুধু তাকে ভাবি, অথচ সে আমাকে পেলে দিব্যি ভালো আছে। থাক, ভালো থাক। এবার আয় শয়তান। রুবি আপুর আর ইব্রাহিম ভাইয়ের ঝগড়া লেগেছে। সেটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের এক্সকে নিয়ে। আজ সারাদিন আপু না খেয়ে আর কাদাকাটির কথা শুনে বড় চাচু ইব্রাহিম ভাইকে কল দেন। ইব্রাহিম ভাই তো সেই মাপ চেয়েছেন, লাগাতার বলেছেন, ভুল বুঝাবুঝি হয়েছে চাচু, ঠিক হয়ে যাবে। এদিকে রুবি আপু কথা বলতে নারাজ, একদম শক্ত আওয়াজে তার জবাব, কথা বলবো না ওর সাথে, ও যাক, ওই মেয়েকে বিয়ে করুক। ইব্রাহিম ভাইয়ের অবস্থা তো নাজেহাল। কতবার আমাকে কল করেছেন বলার বাহিরে। তার একটাই কথা, প্লিজ ওরু, হেল্প মি, কথা বলাই দাও, আই উইল ম্যানেজ।
কিভাবে ম্যানেজ করবেন? রুবি আপু তো কথাই বলতে চাচ্ছেন না। আমি তো ইব্রাহিম ভাইয়ের দোষ দেখছি না। আপু তো জানতেন তার এক্স রয়েছে, জানার পর রিলেশনে গিয়েছেন। এখন হঠাৎ দেখা হয় ভাইয়া তার এক্সের সাথে ছবি তুলেছেন, সেই ছবি এক্স তার ফেসবুক অ্যাকাউন্টে ছেড়েছেন, সেটা আবার আপু দেখে ফেলেছেন। এখন আপু রিগে মেগে শেষ। ইব্রাহিম ভাইয়ের কথা হচ্ছে সে তার এক্স, অতীত, বর্তমানে তার জীবনে কোনো জায়গা নেই, সে শুধু একটি ছবি তুলেছেন ব্যাস। অথচ আপু মানতে নারাজ। এখন ঝামেলা থেকে উদ্ধার করতে পারবেন তন্ময় ভাই, কিন্তু তন্ময় ভাই খুবই বিজি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে, তাই উনি 24 ঘন্টাই বিজি থাকেন। পৃথিবীর মোস্ট বিজি শেডিউল নিশ্চয়ই ওনার। তারপরও কল লাগালাম, এবার রিসিভ হয়েছে। কি হয়েছে বল? দেখ কি অবাস্তব লোক, সারাটা দিন একটা কল দিল না। যাও আমি দিলাম, বলতেছি কি হয়েছে বল। মন তো চাচ্ছিল কলটা কেটে দিই, নিজেকে নিয়ন্ত্রণ করে বললাম, এভাবে বলছেন যেমন আমি আপনাকে ডিস্টার্ব করছি। আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি বসে নেই, আমার অনেক কাজ, হোমওয়ার্ক, আরও কত কি। উপাস থেকে হাসির আওয়াজ, মনে হচ্ছে গোসল ঘরে ছিলেন। ঝর্ণা বন্ধ করার শব্দ হলিস। আচ্ছা হোমওয়ার্ক, তারপর আর কি কাজ শুনি? আপনাকে কেন বলবো? কে আপনি আমার? যাকে তাকে আমি আমার সারাদিনের কাজের এক্সপ্লেন দিব নাকি? ও, অথচ যাকে তাকে যেসে ফোন দেওয়া হচ্ছে। যা, কল কেটে দিলাম, বলবো না এই লোকের সাথে কথা। পরপরই মনে পড়লো আপুর কথা, নিশ্চয়ই কাঁদছে। ইব্রাহিম ভাইয়ের অবস্থাও ভালো না। মানিজ্জত বেশি দিয়ে আবার কল দিলাম, সে রিসিভ করলেন। ওপাশে মিষ্টি হাসির আওয়াজ। মিষ্টি না, চাই। হয়েছে কি? নিজের জন্য কল দেইনি, নির্ঘাত প্রবলেম আছে তাই দিয়েছি। ও, আপনাকে কল দেওয়ার জন্য আমি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি না। এবার সে খুব মিষ্টিভাবে ডাকলেন, নুরু। মনে হলো আমার এত অভিমান নিমিষেই হারিয়ে গেল, অতএব রাগের একটুও অবশিষ্ট নেই। তার স্থির কণ্ঠ, এই 4 দিন আমি অনেক ব্যস্ত ছিলাম, এই তো মাত্র রুমে এসেছি, গোসল শেষে তোকে কল দিতে নিচ্ছিলাম। খেয়েছিস? বাচ্চাদের মতো চুপ হয়ে গেলাম, চোখ টলমল করছে। ছোট আওয়াজে জবাব দিলাম, লক্ষ্মী মেয়ে। এখন বল কি হয়েছে? হোয়াই আর ইউ সো ডিস্টার্ব টুডে? আমি নিমেষে সব বলে দিলাম। তন্ময় ভাই হাসলেন, বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রাত হয়েছে, এখনো জেগে কেন? কি বলবো? আপনি আমাকে ঘুমাতে দেন কোথায়? এই তো ঘুমাতে গেলে শুধু আপনার কথা মনে পড়ে, ঘুমাতেই পারি না, সারা রাত এদিক সেদিক করি। এ কি করে ফেললেন আমার সুন্দর জীবনটার? ঘুম আসছে না, এভাবে ফোন নিয়ে থাকলে আসবে? সেলফোন রেখে চুপচাপ ঘুমিয়ে যাবে, ঠিক আছে? একটু কথা বললে কি হয়? এই তো মাত্র কল দিলাম। মানুষ ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর সে এখনই রাখতে বলছে। অবশ্য সে খুবই ক্লান্ত, সারাদিন পর মাত্র ঘরে ঢুকেছেন, নিশ্চয়ই খাননি এখনো। আমি বললাম, খেয়েছেন? ইচ্ছে করছে না, খেয়ে তারপর ঘুমাবেন। সে একটু চুপ থেকে জবাব দিলেন, আচ্ছা খেয়ে তারপর ঘুমাবো। আমি হাসলাম। সে খুবই সুইট, আবার শয়তানও, সবই সে। সকালে উঠে আরেক তাজা নিউজ, তা হচ্ছে আপু আর ভাইয়ের বিয়ের ডেট ফিক্সড হয়েছে আগামী মাসের 21 তারিখ। বাহ, মাত্র 1 মাস বাকি। শাশুড়ি এখনই সকল কিছুর আলোচনা করছেন। রুবি আপুর রুমে যেতেই দেখলাম হেসে হেসে কথা বলছেন। তারপর জানতে পারলাম তাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তন্ময় ভাই কি এমন বললেন যে সব ঠিক হয়ে গেল? জাদু? সুমান্তার গানটা গিয়েছেন নিশ্চয়ই। কলেজে গিয়ে আরেক প্যারা, সেটা হচ্ছে সুমনা আপা। তিনি এখন আরেক দল বানিয়েছেন। আমাকে দেখলে কানাকানি করবেন, হাসবেন, আর ফুসুর ফাসুর তো আছে। ওর মেয়ের সাথীগুলো আমাকে বেঞ্চি কাটবে। মার্জি মুখ ভেঙ্গালো, তোর কাজিনটা যেমন সুন্দর তেমনি বান্দর, ওর মতো শেষরা আমি আমার এই জীবনে দুটো দেখিনি, ট্রাস্ট মি। হয়েছে, বাদ দে মানে? শোন, এখনো তোর এই কাজিন তন্ময় ভাইয়ের ফিসু ছাড়নি, জানিস? সেদিন তন্ময় ভাইকে কল দিয়ে প্রপোজ করেছে। অবাকে চূড়ান্তে গিয়েছে সালাম। কি? হ্যাঁ, ওই যে সুমনার পাশে যে বসে, সেটা আমার ইংলিশ টিচারের মেয়ে, ওই আমাকে জানিয়েছিল। তারপর তন্ময় ভাইয়ের জবাব জানায়নি। মার্জি হাসছে, কিটকিটিয়ে বলেছে নাকি সামনে পেলে থাপড়ে দাঁত পালাই দিবে।
আমার সুন্দর তন্ময়, সবাই তারে নিয়ে টানাটানি করে। এটা কি ঠিক? এই সুমনাকে কি করা যায়? বেশরম মেয়ে, এবার সামনে আসুক, আমার হবু বরের দিকে কুনজর দেওয়া, আঙ্গুল দিয়ে চোখ তুলে ফুটবল খেলবো। কলেজ থেকে ফিরবার পথে সামনে দাঁড়ালো সুমনা, আমাকে দেখে হাসছে। ব্রু কুচকে ফেললাম আমি। হয়েছে কি? হয়নি, খুব জলদি হবে তোর কল্লা। তোয়াক্কা না করে চলে এলাম। নির্লজ্জ মেয়ে, কিভাবে আসে আবার আমার সাথে কথা বলতে? কোন মুখ দিয়ে কথা বলতে আসে? জাহিল। বাড়িতে এসে দেখলাম মায়ের মন খারাপ, কেমন মন মারা। হঠাৎ তার আবার কি হলো? কিছু একটা হয়েছে হয়তো, নিশ্চয়ই কিছু নিয়ে টেনশনে। দেখলাম বড় মাকে জিজ্ঞেস করছি কি হয়েছে। মা জবাব দিচ্ছে না, ধীরে ধীরে কাজ করছেন। তার নাগাদ না পেয়ে উপরে চলে এলাম। ড্রেস পরিবর্তন করে যাই, দেখি কি হয়েছে তার। যখন নিচে নামলাম তখন আর সে আশেপাশে নেই, নিশ্চয়ই রুমে। আমি রুমের দিক যাচ্ছি, দূরত্ব থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। বাবা চেঁচাচ্ছেন। আবার কি হলো? এবার ধীরে গেলাম, সাইড হয়ে তাকালাম। বাবা হাত তুলেছেন মাকে মারার জন্য। আমি দ্রুত ভিতরে ঢুকতে থেমে গেলাম। বাবার কথায়, তোর পরিবার উঠে পড়ে লেগেছে আমার পরিবার বিনাশ করার জন্য। তোর ভাইয়ের মতো জালিয়াত এই পৃথিবীতে আর একটা নেই। আমার একমাত্র মেয়ে, তুই তার কথা না ভেবে ভাইয়ের মেয়ের কথা ভাবিস কেমনে? হ্যাঁ, তোর ভাই যখন তার মাইয়ার প্রস্তাব তন্ময়ের জন্য দেয়, তোর মুখ তখন কই ছিল? বলিস নাই কেন তন্ময় আর অরুর বিয়ে ঠিক হয়ে আছে? তন্ময়ের ইঞ্জিনিয়ারিং শেষ হলে বিয়ের কথাবার্তা শুরু হবে। তুই চাস কি তোর ভাইয়ের মেয়ে তন্ময়ের পছন্দ করে? এখন ওদের বিয়ে দেওয়ার জন্য কথা বলতাম। শোন, আমার একটা মাত্র মাইয়া, ওরে নিয়ে কোনো কাহিনী না। এই তোর পরিবার নিয়ে যদি আরেকটা শব্দ আমি শুনি, সেই দিনে তোর এই বাড়িতে শেষ দিন। কাফা কাফা পা নিয়ে আমি দ্রুত লোকালাম। বাবার আগে রুম থেকে চলে যাচ্ছে। মা বসে কাঁদতে কাঁদতে ভিড় করছেন। আমি কেমনে না করে দিব আমার বড় ভাই যে আমারে দুহাতে ফালছেন। এই প্রথম অনুরোধ স্বরে কিছু বলেছেন, কিভাবে মুখের উপর না করি? কি করব আমি? রুমে ফিরে আমি চুপসে বসে রইলাম। হাত পা কাঁপছে, বয়ে গলা শুকিয়ে আসছে। আবার ঝামেলা এসেছে। কেন যেন মনে হচ্ছে এই ঝামেলা এত দ্রুত যাবে না। রুবি আপু আমাকে সাজাচ্ছেন। চমৎকার একটি তাঁতের শাড়ি পরিয়েছেন, সিম্পল সাজে। চুলগুলো খোপা করেছেন, সামনে দুপাশে কিছু চুল ছেড়েছেন। নিজেকে যখন আয়নায় দেখলাম প্রচন্ড অবাক হলাম। আয়নার সামনে এক নতুন আমি, একদম ভিন্ন। টানা কাজলো চোখগুলো নিষ্পাপ, খোপায় রয়েছে ফুলের মেলা, সচ্ছল সে মেলায় কারো ঘন চুল। রুবি আপু ধাক্কায় রুম থেকে বেরিয়ে নিচের দিকে যাচ্ছে। অনুভূতি ভার বুকে চেপে আছে। প্রত্যেকটি পদক্ষেপ জানান দিচ্ছে কতটা ব্যাকুলতা আমার বুকে, তাকে দেখার জন্য, তাকে অনুভব করার জন্য। এই তো সে দাঁড়িয়ে, সে শেষের দিক, সে দাঁড়িয়ে পরনে অপরিসীম সুন্দর এক ফাল্কন পাঞ্জাবে, ভয়ানক সুন্দরী রূপান্তরিত আছে। ধীরে ধীরে নামছে, শেষের দিক আসতে সে তার ডান হাত আমার দিকে এগিয়ে দিলেন। অস্থিরতা রেখে ধীরে তার হাত নিজের হাতে রাখলাম। সে আমার হাতে তার ছোট ঠোঁট ছোঁয়ালেন, ধীর কণ্ঠে জানালেন, আমার স্বপ্নের পেয়েছি আজ বাস্তবে। চোখ বন্ধ করে স্বপ্ন বন্ধ করে দিলাম। এই অনুভূতি খুব যন্ত্রণাদায়ক। শ্বাস আটকে আসছে, তীব্র হার্টবিট নিয়ে আবেগী চোখ তার পানে সে মধুময়ী। এই সময় যেন থমকে যায়, সারা জীবনের জন্য যায়। সে শক্ত করে হাত ধরলেন, পাশাপাশি হেঁটে বেরোচ্ছি দুজন। বাইকে ওঠার সময় সে কোমরে স্পর্শ করে উঠতে সাহায্য করলেন। আতুরভাবে চোখ বন্ধ করে ফেললাম। তারপর দীর পিছন হইতে দুহাত তার দুপাশে ছোঁয়ালাম। সে বাইক স্টার্ট দিলেন। বাইক চলছে। দুজন বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। নির্জন এক স্থানে পৌঁছেছি। অনুভব করলাম তার ঠোঁট ক্রমশ আমার ঠোঁট বরাবর আসছে। এই তো সুইছি। শাড়ি শক্ত করে চেপে দিলাম। আর হুঁশনি বয়স ভালোবাসে। চোখ বন্ধ করে আমি তার স্পর্শের অপেক্ষায়। হঠাৎ উরু, দ্রুত উঠ, কাজ আছে। লাফ মেরে উঠে বসলাম। বুকে তীব্র দুক চলছে, পেটে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। এখনো শ্বাসরুদ্ধ করা অবস্থায় আমি। চারপাশ গোলাটে লাগছে। আবারও চোখে বসছে তন্ময়ের পাঞ্জাবি পরা মুখ। এই স্বপ্ন দেখছিলাম, সব স্বপ্ন ছিল। তাহলে তার সংস্পর্শের অনুভূতি এখনো এমন তাজা কেন? মনে হচ্ছে সে আমাকে ছুঁয়েছে অদ্ভুতভাবে। রুবি আপু অবাক কণ্ঠে বললেন, কিরে কি হয়েছে? লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রুবি আপু না ডাকলে চুমুটা উহু বালিশে মুখ চেপে নিলাম। ভাবতে শরীর শিউরে উঠছে। কি হচ্ছে আমার সাথে? মাথা উঁচু করে চলচল নয়ন আপুর দিক তাকালাম। রুবি আপু কপালে হাত ছোলেন। জ্বর এসেছে নাকি? না তো, নেই। অসুস্থ লাগছে নাকি? পিরিয়ড হয়েছে?
বিরক্তিকর স্বরে বললাম, দূর না, তাহলে এমন সাইকো সাইকো বিহেভিয়ার কেন? তাজ্জব বনে গেলাম। সাইকো বিহেভিয়ার? আমার এগুলো সাইকো বিহেভিয়ার লাগছে? তো পাগলের মতো গুনগুন করছিস, বালিশ চেপে আসিস, একটু একটু হাসছিস, আবার লজ্জায় লালও হচ্ছিস। সাইকেও তো লাগছে। হঠাৎ আমার কাছাকাছি আসলেন, অবাক কণ্ঠে প্রশ্ন করলেন, কিরে তন্ময়কে নিয়ে আবার খারাপ স্বপ্ন দেখিসনি তো? ছি, গেট আউট। আপু হাসছেন। দ্রুত ওয়াশরুমে দৌড়ালাম। কি একটা অবস্থা! ওয়াশরুম হতে বেরিয়ে দেখলাম দীপ্ত বিছানায় বসে, হাতে চকলেট কোন। কে এনেছে? সাফা স্বরে বলল তন্ময় ভাই। জোরে চেঁচালাম, কে? কান দু হাতে চেপে জবাব দিল, বাড়িতে কয়টা তন্ময় ভাই? আমার তোরার কে দেখে? দৌড়ে তার রুমে উকি দিলাম, নেই সে। আবারও গুড়ি নিচে নামলাম, সেখানে এনে আশেপাশে খুঁজলাম, নেই তো। রেগে গেলাম, দিলাম দীপ্তর মাথায় থাপ্পড়। রাগী কণ্ঠে বললাম, একদম এই বিষয় নিয়ে ফাজলামো করবি না, কখনো না। এত প্রত্যাশা নিমিষেই ভেঙে গেল। এ যেন কষ্ট, তা যদি দীপ্ত বুঝতে পারত। দীপ্ত চোখ কুচকে ফেললো। ইনফরমেশন দেব না তোমায় আর। গেলাম। ওর গেঞ্জি টেনে ধরলাম। আবারও প্রত্যাশাময় চোখ দুটো দেখিয়ে প্রশ্ন করলাম, মিথ্যে কেন বললি? বিরক্ত নিয়ে জবাব দিল, তুমি পুরো কথা শুনলে কই? অস্থির গলায় বললাম, আচ্ছা শুনছি বল। ভাই, মেন গেটের সামনে দারোয়ান নানার সঙ্গে কথা বলছেন। আবারও দৌড় লাগালাম। পেছন থেকে দীপ্ত চেঁচাচ্ছে, এভাবে যেও না, তার বন্ধুরা এসেছে সাথে, তোমাকে ভাই আস্ত গিলে ফেলবে। না থেমে আমি রাস্তা বদলালাম, ছাদে চললাম। ওখান থেকে তো আর দেখবে না। গিয়ে দেখলাম রুবি আফুও দাঁড়িয়ে, মিষ্টি হেসে তাকিয়েও। তার মানে ইব্রাহিম ভাইও এসেছেন? বাবা! আমি পাশে দাঁড়ালাম। ওই তো সে দাঁড়িয়ে, সকলের স্বপ্নের লোক। স্বপ্নে আমাকে হেনস্থা করে কত সুন্দর করে দাঁড়িয়ে। সে এত সুন্দর কেন? রুবি আপু চমকে উঠলেন। কখন এলি? মাত্র। তুমি জানতে ইব্রাহিম ভাই আসবে? না, দীপ্ত জানালো। তারপর আমার দিক ফিরলেন, সামনে গিয়ে দোলনায় বসলেন। আমি তখনও তন্ময় ভাইয়ের দিক তাকিয়ে। তন্ময় জানলে খুবই রাখবে। জিজ্ঞেস করলাম, কোন বিষয়ে? এই যে সুমনার ব্যাপার। আমিও সহমত। সে পূর্ব হতেই সুমনাকে তেমন পছন্দ করেন না। এখন যদি এগুলো শুনেন, এবার রাখবে না, বোমা ফাটাবে বাড়িতে। তার দরজার সামনে দাঁড়িয়ে তন্ময় ভাই আগে তার রুমে আসবেন, এসে ফ্রেশ হবেন, কাজ শেষ করে নিচে নামবেন। আর আরেকটি ভালো দিক হচ্ছে, সে রুমে মানুষ আনেন না। মানুষ বলতে তার বন্ধু, ভাই, ব্রাদার। তারা আসলে ড্রয়িং রুম বা ছাদে তাদের নিলে আগেই ভুলে যাবে, কেউ যেন ছাদে না ওঠে। এই দিকগুলো বড্ড কেউ। দেখলাম সে আসছে, দ্রুত সোজা হয়ে দাঁড়ালাম, ওলা ঠিকভাবে ছড়িয়ে দিলাম। সে আমাকে লক্ষ্য করে ভ্রু উঁচু করলেন। আমি তান্তা করে বললাম, নিচে নামছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে, নিচে নামছিলি? হ্যাঁ, মানে আপনাকে দেখে দাঁড়ালাম। কিছু লাগবে আপনার? সে আমাকে টপকে ভিতরে ঢুকলেন। সাহস জুগিয়ে পেছন পেছন আমিও ঢুকলাম। কি সুন্দর গুছানো রুমটি। এখানে যে একজন ব্যক্তি বসবাস করেন তা অবিশ্বাস্য মনে হবে। একটু ময়লা নেই, ক্লিন একদম। এত সুন্দরভাবে ক্লিন তো আমার রুমও নেই। এদিক সেদিক কাপড় পরে আছে, হয়তো ঘুম থেকে উঠে বিছানাও গুছিয়ে আসেনি। হ্যাঁ, সে তার হাতের ব্যাগ ড্রেসিংয়ে রাখলেন, একে একে হাত গড়িয়ে খুলছেন। বললেন, আপাতত কফি খাওয়াতে পারিস, একটু রোমান্টিক না। দূর, কোথায় একটু মিষ্টি কথা বলবে? কফি? আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। কফি কেন? মধু আনি? তন্ময়ভাবে আমার দিক ফিরলেন। কি হয়েছে? না, যাচ্ছি। সে পিছু ডাকলেন, ওনা ঠিকভাবে নেই, চুল বেঁধে যা, নিচে মেহমান আছেন। এগুলো মনে থাকে। ইব্রাহিম ভাইকে সেই খাতির করা হচ্ছে। বড় মা ফরফর যা আছে বাড়িতে সব সার্ভ করছেন। আমাকে দেখতে পাশে বসতে ইশারা করলেন। আমি বসলাম। দীর্ঘণ্ঠে প্রশ্ন করলেন, আমার উনি কই? দুষ্টু স্বরে বললাম, আপু আপনাকে অলরেডি দেখেছে। সত্যি? কিভাবে? ছাদে দাঁড়িয়ে একদিনে শুধু আপনাকেই দেখেছে। বড় হাসি তার ঠোঁটে ঝুল। ওয়াও, ডেকে আনো না প্লিজ। কি পাবো আনলে? যা চাইবে। ইস, মিথ্যুক। সত্যি ঘুরতে নিতে হবে আমাদের। ওয়াও, এটা তো আরো উত্তম। অবশ্যই। দীপ্তকে ইব্রাহিম ভাই নিজের কাছে বসালেন। বাড়ির সম্পর্ক, পড়ালেখা নিয়ে সকল প্রশ্ন করছেন। তেমনি দীপ্ত উত্তর দিচ্ছে। বাহ! দীপ্ত জিজু পেয়ে গেল। রান্নাঘরে হাজির হলাম। কাউকে না পেয়ে নিজের মাতব্বরি শুরু করলাম। গরম পানি মগে ডালতে গিয়ে হাতে ফেলেছি, সাথে সাথে জ্বলে উঠল। আর একটু হলে হাত পুড়ে যাচ্ছিল প্রায়। কোথা থেকে মা দ্রুত আসলেন, হাত ধরে পানিতে চুবিয়ে দিলেন। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে হাতে ডালছেন। সে অতঃপর আমাকে বকছেন, এত বড় হয়েছে এখনো ঠিকভাবে একটা কাজ করতে পারে না। পাতিল হতে পানি হাতে কেমনে পড়ে? হ্যাঁ,
আমি আদুরে চোখ তার দিকে তাকিয়ে, মা তো মাই হন। ছোট চাচি মলম আনলেন, পড়ার হাতে লাগিয়ে দিলেন। হায় রে উরু, তোর কপাল ভালো, না হলে অন্য বাড়ি বিয়ে হলে শ্বশুর শাশুড়ি দ্বিতীয় দিন ফেরত পাঠাতো। ভাগ্যিস বেঁচে গেলি। আমি লজ্জা পেলাম। আবারও পানি ধরতে যেতে মা ধমকে দিলেন, কি করবি? কফি তন্ময় ভাইয়ার জন্য। মা হাসছেন আর চোখে তাকিয়ে বললেন, আমি বানিয়ে দিচ্ছি। পেছন থেকে তাকে জড়িয়ে দিলাম। মা আমার একটু রাগী, ভাইদের অনেক ভালোবাসেন, তাতে কি? মা তো আমার, দিন শেষে সেই ভালো তো আমাকেই বাসেন। বন্ধুদের রেখে রুমে গিয়ে বসে, ড্রয়িং রুমে বসে তো কফি খাওয়া যাচ্ছে, তাই না? ও হ্যাঁ, তার তো আবার রোগ হয়ে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা। বাহির থেকে এসেছেন যে আপাতত গোসল করবেন, তারপর বেরোবেন। কত কাহিনী। আমি কফি নিয়ে দিয়ে রফা দফা হয়ে যাব। এমন আনরোমান্টিক লোকের সাথে থাকবো না। একটু হেসে মিষ্টি করে কথা বললেই হচ্ছে, সেটাও করে না। উনি নাকি আবার আমাকে পছন্দ করেন, নিশ্চয়ই করেন। তার ফোন অঙ্গভঙ্গিতে মনে হয় সে আমাকে পছন্দ করেন। মুখে তো কিছুই বলেন না, আর ইশারা তো না। পারমিশন লাগবে কেন? তার আছে কি? কি আমি ঢুকলাম তন্ময় বাহিনী গোসলে। আমি ধীরে তার রুমে পাইচারি শুরু করলাম। টেবিলে বড় বড় বুকস পড়ে। এভাবে কি তাকে বিলিয়ন বলা হয়? এগুলোই পড়েন বুঝি? বইয়ের মাঝে মাঝে ট্যাগ লাগানো, হ্যাভ ইউ টু ফিনিশ ইট তন্ময়। আমি হেসে ফেললাম। পারে বটে। কিছু স্কেচ ফেললাম। বাড়ি ঘর দালান হাবিজাবি আর্ট করা। আমার কাছে তো হাবিজাবিই লাগছে, হয়তো তার কাছে ইম্পর্টেন্ট। অবশ্য আর্ট করতে তিনি খুব ভালো পারেন। দীপ্ত রুবিয়াপুর অ্যাসাইনমেন্ট আগে তন্ময় বেশ সাহায্য করতেন কোনো কিছু আর্ট করতে হলে। তার কাছেই আসা হয়, আমি আসতাম না। বাবা, তাকে আমার যা অপছন্দ ছিল, আসার প্রশ্নই উঠত না। লাস্ট স্কেচটিতে নজর আটকালো। পৃথিবীর সব আকর্ষণ আসলো স্কেচটির উপরে। একটি মেয়ের স্ট্রাকচার করা। উপরের কর্নারে ছোট ছোট খোলাখা প্রেয়সী। ভালোভাবে নজর ভাবলাম। কামিজে রয়েছে মেয়েটি। ওড়নার কোনা নিচে দিয়ে ঠিকঠাক জায়গায় কয়েকটা ছোট ছোট তিল ব্যবহার করেছেন, যেমন কানের লুতিতে থুতনির নিচে। এমনভাবে নজর রেখে আর্ট করেছেন লোকটা কোনো মেয়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে। হঠাৎ দ্রুত স্কেচ নিয়ে টেবিলের সামনে দাঁড়ালাম। গলার জামাটা একটু নিচে করলাম। গলাটা শুকিয়ে আসছে। ঠিক ডান পাশে তিলটা স্কেচ, তারপর বাকিগুলো ঠিকঠাক পেয়ে গেলাম। নিজের শরীরে এত জায়গায় তিল, তা আমি নিজেও জানি না। লজ্জায় শ্বাস আটকে আসছে। এ কেমন অদ্ভুত আচরণ! ছি, লোকটা যে বড্ড লুচ্ছা। এটা ছিল আমার শেষানো শুনে সে তৎক্ষণাৎ বেরিয়েছেন। তার পায়ের সামনে স্কেচটি। কি মারাত্মক অসুন্দর পরিস্থিতি। দ্রুত উঠে দাঁড়ালাম। স্কেচ ধরার আগে তন্ময় ভাই তা উঠালেন। সেটার দিক কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার হাতে ধরিয়ে দিলেন। হাতে স্কেচ নিয়ে দাঁড়িয়ে দেখছি তিনি চুল মুছতে ব্যস্ত। উনি কি এটার এক্সপ্লেনও করবেন না? এত বড় কাণ্ড করে ভাব নিচ্ছে কিছুই হয়নি। তার তো উনি ছিল একটু তোতলানোর। আর সিগারেট পাস হয়ে গেল, সেদিক কোনো ধ্যানই নেই। আজকে তো তাকে আমি খেয়ে ফেলবো। সংযত কণ্ঠে প্রশ্ন করলাম, এটা কে? তিনি আমার দিক ঘুরলেন। তোর ভাবি, সুন্দর না? চোখ বড় সড়ো করে তাকালাম। ভাবি? কে কার ভাবি? আমি আমার নিজের ভাবি? এটা তো আমার স্ট্রাকচার। চোখ ফিটফিট করে জবাব দিলাম, সুন্দর না? একদম না, এর থেকে সুন্দর মেয়ে আছে আমার স্কুলের মেয়েগুলো তো আরও। হাত তুলে ইশারা করলেন থামতে। মাঝ সেন্টেন্সে কেউ আমাকে থামায় না, অথচ এই লোক সেটাও করে ফেলেন। তারপর ড্রেসিং থেকে ফোন নিয়ে একটু টিপে আমার সামনে ধরলেন। মেসেঞ্জার এটা। চ্যাট ওপেন করেছেন কারো। প্রোফাইলে বোঝা যাচ্ছে ওই পুলিশ অফিসারের মেয়েটা প্রপোজ করেছে অলরেডি। তন্ময় ভাই রিপ্লাই দেননি। না চাইতেও মনে জ্বর বয়ে যাচ্ছে। সেই বসে ফোন বিছানায় ফেলে বললেন, এ সুন্দর, এটা চলবে? করবো প্রেমের সাথে? না হলে আরও আছে সুন্দর। চোখগুলো ছলছল করছে। আমি না হলে এভাবেই বলেছিলাম, তাই বলে এমন কঠোর হবে? এভাবে বলতে পারলো নির্দয় লোক। এক বুক সাহস সঞ্চয় করে দীর্ঘকণ্ঠে জ্বালাম, আমিও পারবো প্রেম করতে, আমিও করব। সামাজিক শান্ত চোখে তাকালেন। কিছুটা কাছে এসে বললেন, তাই প্রেম করতে পেরেছিস কখনো? বুকটা স্যাত করে উঠল। আসলেই তো এত বছরের জীবনে একটা প্রেম নিবেদন কিছুই নেই। পারিনি তাতে কি? অবশ্যই পারবো এবং করব। তার মুখ আমার কান বরাবর আনলেন। শান্ত স্বরে জানালেন, না করতে পেরেছিস, না করবি, আর না আমি করতে দিব। তার উপস্থিতি চলে গিয়েছে, অথচ তখন আমি চোখ বন্ধ করে শ্বাস আটকে দাঁড়িয়ে। রুবিয়াপু ঘাপটি মেরে বসে তার রুমে যেতে এসে খপ করে আমার হাত চেপে ধরল। তিনি নিজের পাশে বসালো। তার অদ্ভুত আচরণ দেখে প্রশ্ন করলাম, হয়েছে কি? ইব্রাহিম ভাই তোমার অপেক্ষায় বসে, নামবে না? রুবিয়াপুর মুখ লালচে হয়ে আসছে। শি ইজ ব্লাশিং হয়েছে কিছু কি
বলবে আমায়? একটু জোর দেওয়া যায়? তার হাত চেপে বললাম, আমাকে বলো না। হালকা কাশলো, চোখ নিচু করে জবাবের বদলে এক প্রশ্ন করলো, যা শুনে আমি রীতিমতো বিছানা থেকে পড়ে নিচ্ছিলাম। তন্ময় কি তোকে চুমু খেয়েছে? বড় এক চিৎকার দিয়ে দিলাম। কি? দেখ হুরু, রাগিস না, আমরাই তো, তাই না? বল, তোকে চুমু খেয়েছে ঠোঁটে? লাগাতার মাথা নাড়ালাম, অবিশ্বাসের চোখে তাকিয়ে। এগুলি কি উদ্ভট প্রশ্ন? রুবিয়াপু লজ্জায় লাল, অন্যদিকে ফিরে বলল, ও কাল না আমাকে নিতে এসেছিল, তো দুজন ঘুরতে বেরিয়েছিলাম। ও মানে ফিরবার পথে জোর ফিরবক চুমু খায়। এখন আমার অনেক লজ্জা করছে সামনে যেতে। ও মাই গড, ও মাই গড, ওয়াও ওয়াও। তারপর 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 আর কি? বাড়িতে এসে আমি ওর ফোন রিসিভ করিনি, তাই তো চলে এসেছে বাড়িতে। সো রোমান্টিক, ওয়াও। এটাই তোমার প্রথম কিস? লজ্জা সংকোচ ভেঙে জবাব দিলেন, হ্যাঁ, জীবনের প্রথম। আমাদের রিলেশন তো বছরের বেশি হচ্ছে। ও কখনো আমাকে স্পর্শ করেনি। মাঝে মাঝে কপালে চুমু খেত বা পাশাপাশি হাঁটলে কোমরে ধরত, কিন্তু কাল রাত্রে কি হয়েছিল ওর কে জানে। তারপর হাসলেন, আমাকে বললেন, এখন তুই বল, কিস করেছিল? নিচু স্বরে জবাব দিলাম, না। তার অবাক কণ্ঠ, কি এখনো হয়নি? তন্ময় তোকে চুমু খায়নি? ও যেভাবে তাকায় তোর দিক, আমি তো ভেবেছি পুরো খেয়ে ফেলেছে। সি, নষ্ট কথাবার্তা। আচ্ছা আচ্ছা, সরি। বল, সত্যি তোদের কিছু হয়নি? হুম, না। কি করেছে তাহলে? আর চোখে তাকিয়ে বললাম, কিছুই করেনি। সত্যি? হ্যাঁ বাবা। মন খারাপ করে আবারও বললাম, সে তো কিউটভাবে সহজে কথাও বলে না, কিছু করার কথার প্রশ্নই আসে না। আনরোমান্টিক লোক, অথচ এই কিন্তু এক বড় লুচ্ছা। সেটার প্রমাণ তো পেলামই আজ। আমার মান ইজ্জত নিয়ে টানাটানি লেগে গেছে। রবি আপু দুষ্ট আসলেন, হয়তো তোকে সময় দিচ্ছে, তুই তো আর বাইরের মেয়ে না, ওর নিজের প্রিয়। অবশ্যই তোর কথা প্রচণ্ড ভাবে, না হলেও খুবই বউপ্রিয় মানুষ। দেখবি বিয়ের প্রথম 3-4 দিন তোকে রুম থেকেই বেরোতে দিবে না। বলেই রুবি আপু হাসতে লাগলেন। কি লাগামহীন কথা। রুবি আপুটা বড্ড আধুনিক, অথচ ইব্রাহিম ভাইয়ের এক চুমুতে ঘায়েল। হি হি হি। হঠাৎ দীপ্ত হাজির, অধিক বয়স্কদের আওয়াজ টেনে বলল, এই যে শুন্টু বে ব্রাইট, জিজু এসেছে। আমি দীপ্তর দিক তাকালাম। ছেলেটা এত অ্যাডভান্স কেন? সব বুঝে এবং বলে ফেলে। এই ছেলে বড় হলে এর মাঝে লজ্জা নামক বুচ্ছ থাকবে বলে আমার মনে হয় না। আপু জবাব, আমি কোথাও যাচ্ছি না। যাচ্ছি না মানে? আবু তাব যাবে, জিজু তোমার অপেক্ষায়। দেখেছি সরু, এখনই জিজু জিজু করছে এই ছেলে। আমি রুবিয়াপুর হাত ধরে তাকে উঠালাম বিছানা হতে। চলো তো। আমি দীপ্ত তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছি। দীপ্তর আবদারে ডিসিশন নেওয়া হলো, ঘুরতে যাওয়া হবে পাহাড়ে চড়ে। সেখানে আমার পিকনিক যাওয়ার কথা ছিল। বড় চাচ্ছু সহমত হলেন না, বললেন মাসখানিক বাকি ওদের বিয়ের, এই সময় যাওয়াটা। ছোট চাচ্ছু নিচু স্বরে বললেন, যাক ভাইয়া, তন্ময় তো থাকবে সাথে। দীপ্ত চেঁচামেচিতে বড়রা মানতে বাধ্য হয়, এভাবে কেউ চাচ্ছিলেন না প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে যাওয়ার ব্যাপারটা। বড় মা উতলা কণ্ঠে আর্জি করলেন, দুপুরে খেয়ে বেরিয়ে যাস, দ্রুত চলে আসিস আবার। ইব্রাহিম ভাই উঠতে নিচ্ছিলেন, ছোট চাচি থামিয়ে দিলেন। কোথায় যাচ্ছ বাবা? ড্রেস কিছু প্যাক করতে হবে না? আব্বু বললেন, ড্রাইভার পাঠিয়ে দাও। পার্সোনালি নিলে ব্যাপার হয়, আর টুকটাক কাজ বুঝিয়ে দিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে। ইব্রাহিম ভাই চলে যাচ্ছেন, তন্ময় ভাই ফোনে কথা বলছেন। রুবি আপু প্যাকিং করতে দৌড়। দীপ্ত কি নিবে ভাবছে, আর মাত্র 2 দিনের ব্যাপারে এত প্যাকিং করে কি হবে? আমার জন্য বাড়িতে অঘোষিত নিয়ম ছিল, কোনো পিকনিক ফ্রেন্ডস ট্রিপ অ্যাটেন্ড করা যাবে না। অবশ্য ওটা বাড়ির নিয়ম কোনো কালেই ছিল না, ওটা ছিল তন্ময় সাহেবের নিয়ম। তার আবার আমাকে নিয়েছিল ময়লা চিন্তা ভাবনা, যেটার বিন্দুমাত্র অনুমান অসহায় আমার ছিল না। যাই হোক, আজকের ট্রিপ আমি একদমই এনজয় করতে পারবো না, কারণ সোজা সাথে থাকবে তন্ময় ভাই, দ্য গ্রেট তন্ময় শয়তান। এই থাকলে সাথে এনজয় যাবে বেশি। আর যেহেতু ইব্রাহিম ভাই যাচ্ছে, তাহলে রুবি আফুকে তো আর পাওয়া যাবে না, আমাকে তন্ময় ভাইয়ের সাথেই থাকতে হবে। আর তিনি আমায় নড়তে দিবে নাকি সন্দেহ। কত দমক থাপ্পড় কপালে আছে, তা পরে বেরিয়ে আসবে স্রোতের মতো। দীপ্ত বিছানায় বসে গেম খেলছে। ছেলেটা মারাত্মক খেলতে পারে, আমি তো শুরু থেকেই শেষ। অবশেষে আমার প্যাকিং কমপ্লিট। দীপ্তর আমার জিনিসপত্র একসাথে প্যাক করেছি। ও আর চোখে তাকালো। এবারও হাই স্কোর। বাহ, দেখতে হবে না? খেলছে। কে খেলছে? শাহজাহান। দীপ্ত। মাগো, কথা দেখেছো ছেলের? বয়স হিসেবে বেশি বুঝে এবং জানে, পাকা ধান একদম। রুবি আপু পরপরই
তার ট্রাভেল ব্যাগ নিয়ে হাজির, সানগ্লাস মাথায় সেট করে বলল, চল। তন্ময় দাঁড়াতে দাও, পরে দেখা যাবে। ও আর যাবেই না নিয়ে, তাতে কি ইব্রাহিম ভাইয়ের সাথে যাবা? রুবি আপু থমকে গেলেন। নিশ্চয়ই কালকের ঘটে যাওয়া ঘটনা কথা মনে করছেন। হি হি। রুবি আপু আর চোখে তাকান। পাজি, দ্রুত কর। হেসে ফেললাম শব্দ করে। এখন লজ্জা পাচ্ছে আর আমার সাথে কিসব বাজে বাজে কথা বলেন। তখন লজ্জা করে না? যাবার সময় বড় মা খাবার প্যাক করে দিবেন বলে নাজেহাল অবস্থা করে ফেলেছেন আমাদের। তার উৎসুক দৃষ্টি তন্ময় ভাইয়ের উপর। ছেলেটা আমার বাহিরের খাবার একদম খেতে পারে না, গ্যাস্ট্রিক উঠে যায়। তোরা নিশ্চয়ই এই 2 দিন রেস্টুরেন্টের খাবার খাবি? ইব্রাহিম ভাই জানালেন, টেনশন নিয়েন না। তন্ময় ক্যান হ্যান্ডেল। তাই না তন্ময় ভাই বড়দের মতো বড় মার কথা মাথায় হাত বোলালেন। আদুরেভাবে বড় মার মাথা চেপে বললেন, সমস্যা হবে না, আসছি। বড় মা গলে গেলেন এবং আমাদের নানান জাতীয় স্ন্যাক্স প্যাক করে দিলেন। তন্ময় ভাইয়ের জন্য ফ্লাক্সে চা দিতেও ভুললেন না। ইব্রাহিম ভাইও নিজের গাড়ি নিয়ে এসেছেন। যেহেতু 5 জনের ট্রিপে যাচ্ছি, 2টো গাড়ি নেওয়া প্রশ্নই আসে না। তো সকলে যাব তন্ময় ভাইয়ের গাড়ি করে। তারা পুরুষ 2জন সামনে বসেছে আর আমরা 3 জন পেছনে। আমি জানালার সাইডে, মাঝে দীপ্ত আর অপর সাইডে রুবি আপু। দীপ্তর নজর গেমসের দিক চলে গেল। রুবি আপু আর চোখে ইব্রাহিম ভাইকে দেখতে ব্যস্ত আর আমি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে। সুন্দর দৃশ্য। গাড়ি করে বেরোলো। নজর সদা বাহিরে থাকে আমার। দ্রুত গতিতে অতিক্রম করা পথযাত্রা দেখতে বেশ লাগে, একদম নেশায় তলিয়ে যাওয়ার মতো। হঠাৎ তন্ময় ভাই ধমকালেন, হাত ভেতরে নেয়। এই তো শুরু। আমায় এনজয় করতে দিবে না সেটা কসম কেটে এসেছেন। জানালাই বন্ধ করে দিলাম। যা দেখবো না বাহিরে, তাতে কি? তন্ময় ভাই কর্নারের আয়না দিয়ে আমাকে চোখ রাঙালেন। হাত বাহিরে না দিতে করেছি। উইন্ডো বন্ধ করলি কেন? খোল। আমার পাশে জানালা আমি খুলবো নাকি খুলবো না সেটা একান্তই আমার ব্যাপার। গাড়ি আমার। কত বড় বেশরম। তাহলে আমি যাব না, গাড়ি থামান। আমি বাড়ি যাব। রুবি আপু হাসছেন। কি সাংঘাতিক। এদের নিয়ে টিভি গিয়েও শান্তি নেই। মাবুদ। তন্ময় ভাই মাঝপথে গাড়ি থামালেন এবং ঠিকঠাক আমার পাশে এসে জানালা খুলে আবার গাড়ি স্টার্ট করে দিলেন। রাখবো না হাসবো ভুলে গেলাম। এমন শয়তান আমার জীবনে, এত বছরের জীবনে 2টো দেখিনি। আমিও কম না। এই জানালার দিক আর তাকাবো না। রুবি আপুকে বললাম, ওপাশে বসো তো। তন্ময় ভাই না করে দিলেন। রুবি উঠবি না, দজ্জাল একটা। উঠবে না মানে? আপনার কথায় তার জবাব নেই। রাগে আমি দীপ্তর দিক ফিরলাম। তখনই দীপ্তেও কাটা গায়ে নুনের ছিটে মেরে দিল। তন্ময় ভাই, রুবি আপু তোমাকে আনরোমান্টিক গাধা বলেছে। রুবি আপুর রুমে বসে। হায় রে আল্লাহ, এটা কোন জালিয়াতিদের সাথে আমি জোরসে চেঁচালাম। না, মিথ্যে। এমন কথা আমি কখনো বলিনি। গাধা আমি বলিনি। দীপ্তর বাচ্চা। ইব্রাহিম ভাই হাসছেন। তার মানে আনরোমান্টিক বলেছ? আমার আওয়াজ বেড়ে গেল। না, সেটাও বলিনি, সত্যি। পরপর দীপ্তরও গলা চেপে ধরলাম। এই জাহিল পুচকে, এটা সব নষ্টের গোড়া। এবার আমার কান্না পাচ্ছে। জানতাম এই ট্রিপে শুধু অত্যাচার হতে এসেছে। ইব্রাহিম ভাই শান্ত গলায় বললেন, ওরু, তোমাকে এক কাহিনী বলি, শোনো। আমি আর তন্ময় কিন্তু একই স্কুল, কলেজ এবং ভার্সিটি থেকে। তা তো তোমাকে ভার্সিটি লাইফের এক অ্যাসিস্ট্যান্ট বলি। আমাদের ব্যাচের ছেলেমেয়ে এক একটা হাই সোসাইটি থেকে ছিল। সেখানে একটা মেয়ে ছিল, নাম ঠিক মনে নেই। সেই মেয়ের বাবা মন্ত্রী ছিলেন, মেয়ের পাওয়ারে ভার্সিটি ক্যাপি। এই মেয়ে তন্ময়কে দেখে ফিরা। ফ্রেন্ড একটাকে পাঠিয়েছে প্রস্তাব দিয়ে। ফ্রেন্ডকে তো চিনো, একঘেয়ে। তো নিউজ পড়িয়ে ফেলো, তন্ময় মিস্টারের মেয়েকে রিজেক্ট করে দিছে। তারপর দিন ওই মেয়ের সামনে হাজির। নানান তর্কাতর্কি আমাদের সাথে। তন্ময়ের পাত্তা না পেয়ে আমাদের বলেছিল। তখন তুমি কোয়েশ্চন করেছিল, ওকে তোমরা মেয়েরা এত পছন্দ কেন করে বলো তো? ও তো একদম আনরোমান্টিক পার্সন, মেয়েদের হ্যান্ডেল করতে জানে না, কখনো ঠিকভাবে কথা বলে না। মেয়ের জবাব কি ছিল জানো? দীপ্তর উচ্চকণ্ঠ কি বলেছিল, তন্ময় যেভাবে তাকায় সেটা দিয়ে একটা রোমান্টিক ইন্টেন্স মুভি বানানো যাবে। আর হঠাৎ ওর চোখে চোখ পড়লে তার দ্বারা প্রেগনেন্সির রিপোর্ট পেয়ে যাবে। মেয়েদের জাতীয় ক্রাশ সেই তন্ময়কে তুমি আনরোমান্টিক বলো? ভাবা যায়? কান দুটো গরম হয়ে আসলো। চি। রুবি আপু চোখ রাঙান ইব্রাহিম ভাইকে ধুমকি দিল,
চুপ থাকো তুমি। আমি আলগোছে অন্যদিকে ফিরে গেলাম। কি লজ্জাজনক পরিস্থিতি, আজীব একটা বিষয় নিয়ে কি সাংঘাতিক ফিল বানিয়ে ফেললো এক একজন। আনরোমান্টিক বলে পাপ করে ফেলেছি, যেমন 1000 বার বলবো আনরোমান্টিক আনরোমান্টিক আনরোমান্টিক। আমি তো আনরোমান্টিক বলি কারণ তিনি ভালোভাবে কথা বলেন না। ফ্রেন্ডসদের সাথে বয়ফ্রেন্ডদের দেখি কি মোহাব্বত নিয়ে কথা বলে, আর তিনি কল দিয়ে 1 মিনিট পর কেটে দেন, তাই না আনরোমান্টিক বলি। আবার জানালার বাহিরে নজর দিলাম। অনেকটা দূরে চলে এসেছি। চারপাশে সবুজ রঙের পরিবেশ, চমৎকার বাতাসে চুল আউলে আসছে। আমার চোখ লেগে আসছে। এই এক যন্ত্রণা, অতিরিক্ত ভালো লাগায় চোখ বুঝে আসে, ঘুম পাই। ঘুমিয়ে পড়েছিলাম বুঝি। শরীরের কাপড় শক্ত করে ধরে ঘুমালাম। ঠান্ডা লাগছে কিছুটা। আবসাভাবে চোখ মেললাম। এখনো গাড়িতে, অথচ গাড়ি চলছে না। সামনের দিক কেউ নেই। পাশে তাকাতেই উঠে বসলাম। পাশে তন্ময় ভাই। আমি তার কাঁধে মাথা রেখে শুয়েছিলাম। ভাবা যায় রুবি দীপ্তি এরা কই। আর চোখে তার দিকে তাকালাম। তিনি এখন আমার দিক তাকিয়ে হঠাৎ প্রশ্ন করলেন, আমি আনরোমান্টিক? কলিজার পানি সব শুকিয়ে গেল। এটা কেন কথা এই একটা অযুক্তিযুক্ত কথা এখনো কেন মনে রেখেছে লোকটা। দ্রুত বসলাম। সত্যি বলিনি ওদিকে কত জায়গা, অথচ আমার সাথে লেগে বসে। সমস্যা কি? তৎক্ষণাৎ তিনি আমার কোমরে চেপে নিজের কোলে বসালেন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি চেঁচালাম। তন্ময় জামার ফালির ফাঁকে হাত ঢুকিয়ে কোমর স্পর্শ করলেন। নামার চেষ্টা করতেই তিনি শক্ত করে চুল ধরলেন। মাথাটা তার দিকে এগিয়ে নিলেন। সারা জীবন তন্ময় ভাইয়া বলে বেরিয়েছিস, এখন তোর সেই তন্ময় ভাইয়া যদি হঠাৎ তোকে স্পর্শ করে, তোর হয়তো খারাপ লাগবে, ব্যাপারটা হজম হবে না। আমাকে ক্যারেক্টারলেস ভাবতে পারিস বিদায় নিজেকে এত কন্ট্রোল করা, কিন্তু সেই নিজেকে কন্ট্রোল রাখার দেখছি কোনো প্রয়োজন নেই। এমন আক্রমণ আমি ঠিক নেই, নির্ঘাত মরে যাব। তার বিগতিক হাত চেপে ধরলাম। প্লিজ। তার আমার কথায় মনোযোগ নেই। তিনি আমার অমান্য করে গলায় মুখ ডুবালেন। রু উড়ে যেতে যদি না রুবি আপু আসতো। রুবি আপুর আওয়াজ শুনে আমাকে ছেড়ে দিলেন। জীবনে মনে হয় এমন ভয় আর অনুভূতি পাইনি। দ্রুত পায়ে গাড়ি থেকে নামলাম। রুবি আপুকে আমাকে দেখে তন্ময় ভাইয়ের দিক তাকালেন। আমি আপুর হাত চেপে ধরলাম। শরীর এখনো কাঁপছে, দাঁড়াতেও শক্তি পাচ্ছি না। আপু হাসলেন। আয়। আর সাহস করলাম না তার দিক তাকানোর। ডান পাশে ছড়া বিল্ডিং ফেলে যাচ্ছে আমাদের গাড়ি। পরপর এক বড় বাজার সামনে আসলো। মানুষের গিজ গিজ করছে। চারপাশে হয়েছে মাছ বিক্রেতাদের হাতে বড় বড় মাছ। সবজি ভর্তি ভ্যান দাঁড়িয়ে। ঠিক গাড়ির পাশে বোরকা কামিজ শাড়ি পরিহিত নারীদের কোমর বেঁধে বাজার করার এক যুদ্ধ চলছে। দৃশ্যটি আটকে সক্ষম হলো। খুবই সুন্দর এক ছবিতে রূপান্তরিত হতে পারত। দীপ্ত কাঁধে ঘুমিয়ে পড়েছে। ওর জাকড়া চুলগুলো গুছিয়ে দিলাম। ছেলেটা আমাকে বিপাকে ফেলে, তারপরও রেগে থাকতে পারি না। অপরন্ত আদর করতে ইচ্ছে হয় যে। ও ছোট ছোট চোখের গ্লাস খুলে দিলাম। এই বয়সে ওর চশমার প্রয়োজন। খালি চশমায় সব কিছু আবছা দেখে। সমস্যাটা জন্মগত। ইব্রাহিম ভাই ধীর কণ্ঠে বললেন, ওরু তোমাদের কিছু লাগবে? এ বাজারের পর আর বাজার বা দোকান পাওয়া যাবে না তেমন। পাহাড়ি অঞ্চলে ঢুকবো। বড় মতো খাবার প্যাক করে দিয়েছেন, আর কি লাগবে? রুবি আপুর দিক তাকলাম। রুবি আপু জবাব দিলেন, দীপ্তর জন্য কিছু চিপস নিয়ে রাখো, তাতেই হবে। হ্যাঁ, এটা ঠিক। ইব্রাহিম ভাই দোকানের দিক যাচ্ছেন। আমি আবারও দূরবর্তী বাজারের দিক ধ্যান দিলাম আর চোখের সামনে তাকালাম। তন্ময় ভাই ফোন টিপছেন। আজকে যা ভয় দেখিয়েছেন আমায়, মনে হয় না আমি আর তার আশপাশ থাকতে প্রস্তুত। উফ, কি এক শব্দের জন্য হেনস্থা করলো। আমি আর ওই শব্দের জীবনও উচ্চারণ করব না, একদম করব না। ইব্রাহিম ফিরতে গাড়ি আবারও চলতে শুরু করেছে। চিকন সরু রাস্তা, আশেপাশে ফাঁকা, শুধু প্রাকৃতিক পরিবেশ। দোকানঘর পিছনে চলে যাচ্ছে, সামনে আর দেখা যাচ্ছে না। হাত বের করতে গিয়েও দ্রুত ঢুকিয়ে ফেললাম, না হলে শয়তানটা আবার চেঁচাবে। বিবিএফ ইশারা করলেন, তোর ফেসবুক অ্যাকাউন্ট কই? আর চোখে তন্ময় ভাইয়ের দিক তাকালাম। আমি কি বলে দিব যে তন্ময় ভাই অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলেন? বলেই দিব, নালিশও দিব না। থাক, এভাবে তাকে দেখলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জবাব না পেয়ে রুবি আপু ফোনে মনোযোগী হলো। হঠাৎ ইব্রাহিম ভাইয়া আমাকে দিয়ে রুবি আপুকে ইঙ্গিত করছেন। এখনো ব্লক খুলছে না। আজকাল মানুষদের মায়া দয়া কমে যাচ্ছে, একদম পাথরে পরিণত হচ্ছে। হাসি পাচ্ছে। রুবি আপু পারেও বটে। কি সুন্দরভাবে ইব্রাহিম ভাই মানানোর চেষ্টা করছেন। ইস, কিউট, কি কাহিনী। যদি আমার আর তন্ময় ভাইয়ের মাঝে হতো, তাহলে সর্বপ্রথম তিনি এসে আমাকে এক থাপ্পড় দিতেন, তারপর ব্লক খুলে ধুমকে রফা দফা হতেন। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আমার কপালে কেন ইনাকে পড়তে হলো? হা,
রাতের আঁধার নেমে এসেছে, পাহাড়ি এলাকায় আমরা পৌঁছে গেছি। রাতের গভীরে হালকাভাবে পাহাড়ে চর দেখা যাচ্ছে, ওপাশে এখনো দূর। এখানে হোটেলের জন্য আসা, এখানে রাত্রে বেরোনোর সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার। ডাকাত আরো হাবিজাবি থাকে নাকি? রাতে না বেরোনোই উত্তম। 2টো রুম বুক করা হয়েছে, একটায় আমি আর রুবি আপু, দ্বিতীয়টায় পুরুষ 3 জনের। সাবিদারা রুম খুলে দিয়ে ইব্রাহিম ভাই বললেন, যার তার আওয়াজে রুম খুলবে না। রুবি আপু জবাব, বাচ্চা না আমরা, যাও নিজের কাজে। মাথা দূরেছে আমার, ভেতরে ঢুকে এলাম। এই 2 জনের ঝগড়া অকারণে লাগে। কি সাফ দিল কি ইব্রাহিম ভাই, তার সাথে কেন লাগে আপু? পরপর আপু এলেন। বললাম, তুমি ভাইয়ের সাথে শুধু শুধু লেগে থাকো, নেহাতি তিনি তোমাকে প্রচন্ড ভালোবাসেন, না হলে দেখতে ধাক্কা দিয়ে ফেলে চলে যেত। রুবি আপু ভাঙ্গালেন, কসু, তুই তো ওটাকে এখনো চিনতে পারিস না, চিনবিও না, বাদ দে, যা ফ্রেশ হ। হ্যাঁ, এটাও ঠিক অবশ্য, কে কোন মুসিবতে রয়েছে তা নিজে ছাড়া আর কেউ জানবে না, তাই না? ফ্রেশ হয়ে আমি বিছানায় ঝাঁপিয়ে পড়লাম। কান্তলো লাগছে। মারাত্মক ডিজিটাল রুমটা, থাই গ্লাসটা সরালেই সুন্দর বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে। পাহাড়ের অবাস্তবিক সংমিশ্রণের দৃশ্য। রাতের আধার সম্পন্ন সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে না, সকালে উপভোগ করা যাবে। আপাতত ঘুমানোর প্রয়োজন। যখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম, আপু অবাক স্বরে বললেন, তুই আবারও ঘুমাবি? তো কি করবো, উঠ, ওদের ডাকি, আড্ডা দিই বা খেলি, মজা হবে। ইস, এত জার্নি করে আসলাম, আপাতত ঠান্ডায় ঘুম। তারপর সবকিছু। দরজায় নক। রুবি আপু দেখে খুললো, দীপ্তি এসেছে, ফ্রেশ হবো, কাপড় দাও। আপু বের করে দিলেন। দীপ্ত লাফাতে লাফাতে চলে গেল। এবার ঘুমানো যাবে আরামসে। দরজায় আওয়াজে ঘুম ভেঙে গেল। আবছা চোখে দেখলাম ইব্রাহিম ভাই আপুকে টেনে নিয়ে যাচ্ছেন। আপু ধীরে চেঁচাচ্ছেন, উরু একা, দূর। তন্ময় আছে, হাত ছাড়ো, না হলে। তুমি কি চাচ্ছ, কুলে তুলবো? এই না, খবরদার, একদম তোমার গলা কেটে দিব। আচ্ছা, দিও। ঘুমের মাঝে হাসলাম। জাসিকি রানী বাইকেও ছাড় দিচ্ছে না, বাহিরে নিতে চাচ্ছে হয়তো। রাতের ভিউ খুবই সুন্দর, ভেতরে আসার পূর্বে দেখেছিলাম, এটাই দেখাতে নিচ্ছেন। আমি শুয়ে রইলাম, উঠতে ভালো লাগছে না। বেডশিট চেপে আবারও চোখ বুঝলাম, কাল ঘোরা যাবে। এক্সাইটেড। তখনই শব্দ চলে আসলো, আপু এত দ্রুত? আমি ফিরলাম, চোখ কপালে তুলে বললাম, আপনি? তন্ময় ভাইয়ের জবাব নেই। বেশ শব্দ করে পাশে শুয়ে পড়লেন। শুধু শুয়ে পড়লেন না, বিচ্ছিরিভাবে হাত পা আমার উপর মিলে দিলেন। শ্বাস আটকে আসছে। দ্রুত উঠে গেলাম, লাফ দিয়ে বিছানা থেকে দূরে দাঁড়ালাম। একটা কথার জন্য তার এই রূপ? আগেই তো ভালো ছিল, পরিবর্তন কেন হতে গেল? আপনি এখানে কেন? তার জবাব নেই। ঘুমের ভান ধরেছে। এটা কি ধরনের অসভ্যতা, বদমাইশ লোক। আবারও প্রশ্ন করলাম, দীপ্ত কোথায়? বাহিরে গিয়েছ। ও, তাহলে 3 জনে গিয়েছে তারা? আমাকে নিল না কেন? ডাকলেই তো হতো। অবশ্য আমি উঠতাম নাকি? সন্দেহ। আপনাদের রুমে যান, ঘুমাবো আমি। জবাব নেই তার। উঠুন। উঠছে না কেন? কি হলো? উঠুন। এবার তিনি উঠলেন, 2 হাতে চুল উঁচু করে বললেন, চলো। কোথায়? গেলে দেখবি। ও, এই কথা? সাহেব হুকুম দিচ্ছেন? ভাবছিলাম না করে দিব, যাব না বলতাম, কিন্তু একা ভয়ও করবে। অগত্য যেতেই হবে। বাহিরে নিয়ে এসেছেন। সুন্দর আবহাওয়া, মৃদু বাতাস, চমৎকার অনুভূতি হচ্ছে। কিছুটা শীত লাগছে। ওড়না দিয়ে শরীর পেঁচিয়ে নিলাম। তার প্রশ্ন, ঠান্ডা লাগছে? হালকা, ভালো লাগছে। তিনি মিষ্টি হাসলেন, আমার দিক তাকালেন। আমিও আর চোখে তার দিক তাকাতেই চোখে চোখ পড়ে গেল। দ্রুত চোখ পেরালাম। তার হাসির শব্দ। এত নার্ভাস হচ্ছিস কেন? বললাম, কোথায়? তিনি হেসেই যাচ্ছেন। হাসলে তাকে সুন্দর দেখায়, মায়াবী দেখায়। এই হাসি থামানো প্রয়োজন, না হলে নির্জ্ঞাত আমি মন গলে তলিয়ে যাব। প্রশ্ন করলাম, আপুরা কোথায়? 2য় রুমে। কি, আপনাদের রুমে? আপনি না বললেন বাহিরে? তাহলে দীপ্ত কোথায়? ঘুমাচ্ছে। স্পিচলেস হয়ে গেলাম। মানুষ পারেও বটে। আগে বললো তা আমি আসতাম না, রুমেই থাকতাম। ভাবলাম তারা নিচে, দেখা হবে। তা না, এভাবে তার সাথে পাশাপাশি হাঁটার অনুভূতি অতটা খারাপ না, ভালোই লাগছে। ধীরে তার হাতের সাথে আমার হাত স্পর্শ করছে। কিছুটা জায়গা রাখলাম মাঝে, আর চোখে তাকে দেখে নিলাম।
আসলেই তিনি খুব সুন্দর, হ্যান্ডসাম। ঘণ্টাখানিক হয়েছে তন্ময় ভাই রুমে পৌঁছে দিয়েছেন, অথচ আমার ঘুম আসছে না, অস্থির লাগছে। বারবার এপাশ ওপাশ করছি, গাড়িতে ঘুমিয়েছি, আবার রুমে পৌঁছেও ঘুমিয়েছি, তাই হয়তো ঘুম আসছে না। এমন অস্থিরতা দেখে আপু বলল, তন্ময়কে ডাকবো? ঘুরে ফিরে আসবি আশপাশ? না না, ঘুমানো প্রয়োজন তার। একটু ঘুমাতে পারেনি। আপুও মানলেন, তিনি তো সেই বিকেল থেকে ড্রাইভ করেছেন, ক্লান্ত আছেন হয়তো, ঘুম দরকার। উঠে থাই গ্লাস সরালাম। ঠান্ডা হাওয়া, আসলে পাহাড়ি অঞ্চলে শীত বা গরম বোঝা যায় না, শুধু বাতাসের অস্থির হাওয়া শরীরের পশম ধার করিয়ে দেয়। আকুপাকু মন আশেপাশে চোখ বোলাতে ব্যস্ত, সময় যেন থমকে। নির্ঘুম রাত কাটাবো। নির্ঘুম রাত কাটালে কাল কিভাবে ঘুরবো? না ঘুরতে পারলে একদিন পুরো জলে চলে যাবে। ওহু, ঘুমাতেই হবে। আরও বিছানায় চললাম। রুবি আপু টাইপিং করছে। প্রশ্ন করলাম, হাত ব্যথা করছে না? দেখছিস না, এ আমাকে ঘুমাতেই দিচ্ছে না। রিপ্লাই না দিলে কল দিচ্ছে, কল রিসিভ না করলে দেখবি চলে আসবে। হাও রোমান্টিক। রোমান্টিক না চাই, ফিরে পাত্তা দিচ্ছ না। রুবি আপু শক্ত চোখে তাকালো, গাল টেনে বলল, তুই কি পেয়েছিস? তার আইডিয়া এখনো তোর নেই, পোকা মেয়ে। হ্যাঁ, তা সত্য, কিন্তু স্বীকার করব না। তিনি বা কোথায় স্বীকার করেছেন কিছু? এই যে আজও আমাকে ঠিকঠাক তোর মনের কথা জানাননি। একটু সুন্দরভাবে মনের কথা জানালে আমিও সাহস পেতাম আমার মনের কথা জানানোর। উফ, রুবি আপু গভীর ঘুমে তুলি। এদিকে আমি এখনো সজাগ। ঘুম আসছে না। বোধ 4টা পর্যন্ত এপাশ ওপাশ করে এবার উঠলাম। রুবি আপার ফোন হাতে নিলাম। তন্ময় ভাই কি ঘুমিয়ে পড়েছেন? নিশ্চয় জেগে নেই। একটা মেসেজ দিয়ে কি দেখব যদি জেগে থাকি? নিজের ফোন দিয়ে মেসেজ করে রিস্ক নেওয়ার প্রশ্নই আসে না। রুবি আপার ফোনের সাহায্যে তাকে মেসেজ দিলাম। তন্ময় ঘুমিয়েছেন? টেক্সট সেন্ড করে জিব্বা কাটলাম, দ্রুত কেটে ফেললাম। আল্লাহ, তুই করে না বলা উচিত ছিল। এটা কোনো কথা? তিনি তার ফোন নিয়ে বসেনি, নিশ্চয়ই এখনো দেখেননি। আবার দিব ভাবছিলাম, তখনই মেসেজ আসে, হোয়ার ইজ ইউর সেলফোন? বুক দুক দুক করছে। জেগে এখনো? কি বলতাম? চার্জ নেই। আপনি ঘুমাননি? তার জবাব সাথে সাথে আসলো, কাম আউট। কাম আউট? বেরোবো? তার মানে তিনি আমাকে বাহিরে নিবেন? মনে স্রোত ঠেলে হাসি মুখে দ্রুত তৈরি হলাম। ধীরে দরজা খুলতে তাকে দেখলাম। তিনি দাঁড়িয়ে, হাতে ফোন, মাথায় ক্যাপ। জ্যাকেট পরেছেন আজ। মেয়ে পটানোর ধান্দা শুধু। ব্রু তুলে ইশারা করলেন হাঁটতে। দরজা লক করে হাঁটা ধরলাম। স্লিপার পরেছি। হাইট ডিফারেন্স আমাকে বিপাকে ফেলে দিল। হিলস পরা উচিত ছিল, কিন্তু মন এমন জায়গায় হিলস পরাটা সম্পূর্ণ বেমানা। তিনি এত লম্বা কেন? বারবার আমার সামনে দেখে তিনি প্রশ্ন করলেন, হয়েছে কি? কিছু না। তিনি মিষ্টি আসলেন, হুইঞ্চি কণ্ঠে জানালেন, তোর হাইট ঠিক আছে। লজ্জা পেলাম, বুঝে ফেললো। ইন্টেলিজেন্ট ছেলেগুলো আসলে ডেঞ্জারাস। তার বড় বড় পায়ের স্টেপ ম্যাচ করা প্রতিযোগিতায় লাগলাম। সর্বদা আমি পিছু পড়ে যাই। হোটেলের বিল্ডিং ফেলে অনেক দূর এসেছি। ভোরের আলোয় পৃথিবী উজ্জ্বলিত হতে শুরু করেছে। সামনে বড় বর্ডার। এটার মানে কি? প্রশ্ন করলাম তাকে। এখানে বর্ডার? সুরক্ষিত পথের আইকন। দূরবর্তী পাহাড়ে সর দেখালাম। ওখানে কোন দিক দিয়ে যাব? ডান পাশের হাইওয়ে দিয়ে। ওখানে আরও মানুষ থাকবে? অবশ্যই। কখন যাব? ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি চলে আসতে হবে। তিনি থামলেন, আমার দিক তাকিয়ে বললেন, তুই চাইলে সেখানে বাড়ি করে দিব। বাড়ি করে তুই আমি বসবাস করতে পারি। করবি? দ্রুত সামনে হাঁটা ধরলাম। গাল গরম হচ্ছে, আর চোখে তাকে দেখিয়ে নিলাম। তিনি পেছনে দাঁড়িয়ে, পাহাড়ে বাড়ি হয় বুঝি? শব্দ করে হাসতেন। তুই চাইলে সব হবে। তার মুখে ফিল্মি কথাবার্তা, এটাও খারাপ লাগে না। আশেপাশে আরও কিছু মানুষজন দেখা যাচ্ছে। প্রান্তে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোর দিক তাকে, নিশ্চয়ই কাপলেরা সুন্দরভাবে একে অপরকে জড়িয়ে রয়েছে। তন্ময় অপর সাইডে যাচ্ছেন। আমিও দৌড় লাগালাম। এ পাশের বর্ডারের সামনে দাঁড়িয়ে নিচে তাকালে শরীরের পশম দাঁড়িয়ে যায়। নিচে কোনো শেষ প্রান্ত দেখা যাচ্ছে না, বরং শীতল স্রোতের মতো সাদা কুয়াশার আভাবেশে ভয়ঙ্কর অনুভূতি হলেও দেখতে ভালো লাগে। পাশে তার দিক তাকালাম। আমরা এত উঁচুতে?
একদমই বোঝা হয়নি যখন হাইওয়ের রাস্তা দিয়ে এসেছিলাম। কথা জানেন না? তিনি আমার পেছনে দাঁড়ানো শক্ত দুহাতে কোমর জড়িয়ে ধরলেন। হঠাৎ স্পর্শে আমি আশেপাশে তাকাতে ব্যস্ত। তার থুত নিয়ে আমার ঘাড়ে রাখলেন। ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, কি বলবো? কিছু বলতে হবে না, আপনি সরুন। আরও কিছুটা শক্তি ব্যবহার করলেন। বরফের মতো জমে আমি গলাটা শুকিয়ে আসছে। তিনি তার হাত দিয়ে পাহাড়ের নিচ দেখালেন। ওই ছোট রাস্তা বেয়ে আমাদের উপরে ছুটতে হবে। তার স্পর্শের থেকে ধ্যান সরে এলো। অবাক স্বরে বললাম, ওটা তো অনেক ছোট রাস্তা। অতটা ছোট না, আবার বড়ও বলা যায় না। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, কলেজ লাইফে। কাকে নিয়ে এসেছিলেন? ফ্রেন্ডস। পরপর দুষ্টু কণ্ঠে আবারও বললেন, কোনো মেয়ে ছিল না কিন্তু। লজ্জা পেলাম, আবার হাসিও পাচ্ছে। তিনি কি ভাবছেন, আমি জেলাস? অবশ্যই না। হোটেলে ফিরে এলাম। আমাকে রুমে দিয়ে তিনি চলে যাচ্ছেন। দরজায় দাঁড়িয়ে তার যাওয়া দেখছি। আজ তাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। মন রকান্ত হয়ে আসছে। অদ্ভুত ভালো লাগার যন্ত্রণা। আমি কিভাবে বোঝাবো তাকে? তিনি এমন আচরণ করলে আমার দম বন্ধ হয়ে আসে। তাও তিনি চাই তিনি সদা এমন থাকুক। এভাবে তাকে চাই, শুধু আমার জন্য। তন্ময় হঠাৎ পেছন তাকালেন, রানবু উঁচু করলেন। যাচ্ছিস না যে? যাচ্ছি। দ্রুত দরজা লাগালাম। পাগল হয়ে যাচ্ছি আমি। রুবি আপু তৈরি হচ্ছে। দীপ্ত রুমে আমাকে দেখিয়ে বলল, বড় আব্বু কল দিয়েছিল তোমাকে, আর তন্ময় ভাইকে খুঁজেছিল। ওহ, আমি কল দিব আবার। এখন না, পরে দে, ফ্রেশ হয়নি। রুবি আপু বললেন, খাবার অলরেডি চলে এসেছে, দ্রুত আয়, খিদে পেয়েছে। আমারও খিদে পেয়েছে, খেয়েই তো বেরোবো। আই এম এক্সাইটেড। তো ভিউয়ার্স, এই পর্বটা ছোট করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী পর্ব আর একটু বড় করে দিব। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।